সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সামনে ঈদ রেখে ঈদের ওই ব্যস্ততাকে দূরে ঠেলে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, ঠিক এই মুহূর্তে আমি আপন আমার অন্তঃস্থল থেকে আপনাকে জানাচ্ছি একরাশ প্রীতি এবং ভালোবাসা। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো আরজি আপন জীবনের গল্পের 867তম পর্বে বরিশালের ছেলে নাবিল হোসেনের জীবনের এক কুদরতি বাস্তব জীবনের গল্প। প্রিয় বন্ধুরা, কুদরতি বলছি এই কারণে যে এই গল্পের মাঝে আল্লাহ তাআলার এক মহা কুদরত ফুটে উঠেছে। গল্পের টাইটেল যে মাকে হজ করাতে কিডনি বিক্রি করা এক সন্তান নিজের মায়ের জন্য এমন আত্মদান করার পরে, নিজের মায়ের জন্য নিজের একটা কিডনি দান করার পরে আল্লাহ তাকে এত বড় গিফট দিয়েছে যে গিফটের কথা আপনি স্বপ্নেও চিন্তা করতে পারবেন না। আমি আমার প্রিয় বন্ধুদেরকে যারা আমাকে ফলো করেন, আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব যে আজকের এই গল্পটা কেউ মিস করবেন না, কারণ আজকের এই গল্পটা শোনার পরে আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। আপনি এরকম গল্পের কথা, এরকম গল্প কখনো আপনার সিনেমার পর্দায় কিংবা মানুষের মুখে রূপকথায় শোনেন নাই। তাই শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে বরিশালের ভাই, বর্তমান কানাডিয়ান প্রবাসী নাবিল হোসেনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নাবিল হোসেন, আমার বাড়ি বরিশাল। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার 3 জন কাকা আর পুপি। বরিশাল শহর থেকে অনেক দূরে কোন এক প্রত্যন্ত গ্রামে আমাদের পরিবারটা ছিল এক উচ্চবিত্ত পরিবার, কিন্তু শুধুমাত্র আমার বাবার ঘরটা ছিল এক নিম্নবিত্ত পরিবার। তার কারণ হচ্ছে আমি জন্ম হবার পরেই দেখে আসছি যে আমার আব্বা শোয়া থেকে উঠতে পারে না, খাটের মধ্যেই 24 ঘন্টা শুয়ে থাকে এবং আমার মা আমার আব্বার সেবা যত্ন করে। আমার যে কাকারা আছে, জেঠুরা আছে, তারা মোটামুটি সবাই অনেক বেশি টাকা পয়সার মালিক, প্রত্যেকের ব্যবসা প্রতিষ্ঠান আছে, দেশে বিদেশে অনেক ভালো ব্যবসা বাণিজ্য আছে। কিন্তু আমার বাবাই হতভাগা। আমার মাকে বিয়ে করার পরে যখন আমার মায়ের পেটে আমি আসি, ঠিক ওই মুহূর্তে নাকি হঠাৎ করে আমার আব্বা প্যারালাইজড হয়ে যায় এবং প্যারালাইসিস হওয়ার পরে আমার আব্বা খাট থেকে উঠতে পারে না, হুইল চেয়ারের মধ্যে শুয়ে থাকে এবং এমন করেই দুঃখ, কষ্ট, যন্ত্রণার মাঝে আমার আব্বার দিনগুলো কাটতে থাকে। চরম কষ্টে আমার আব্বার সময়গুলো কাটে। আমি যখন একটা সময় বড় হয়ে দেখার পরে, মানে বড় বলতে আমার বয়স তখন যতটুকু আমার জানা মতো হয়তো 6-7 বছর হবে, তো যে স্মৃতিগুলো আমার মনে আছে ওই স্মৃতিগুলোর মধ্যে আমি দেখতাম যে আমার মা আমাদের পরিবারের, মানে আমার দাদার পরিবারের যতগুলো সদস্য ছিল প্রত্যেকের কাজ কাম আমার মা একাই করতো। আমার মা আমার বাবার স্ত্রী হিসেবে ওই বাড়িতে থাকতো না, থাকতো একটা বান্দি দাসী পরিচয়ে। সকালে সূর্য ওঠার সাথে সাথে শুরু হতো আমার মায়ের দৈনন্দিন কাজ। সূর্য ডোবার পরেও সূর্যের ক্লান্ততা শেষ হতো, কিন্তু আমার মায়ের অবসান করতো না। আমার মা মধ্যরাত পর্যন্ত সবাইকে খাওয়া দাওয়া করিয়ে হাঁড়ি পাতিল সব কিছু ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার মা ঘুমাতে যেত। আবার সূর্য ওঠার আগে আমার মা সকালে নাস্তা রেডি করে রাখতো। আমার দাদা দাদিকে আমার মা অনেক বেশি ভালোবাসত, যার কারণে সত্যিকার অর্থে শুধুমাত্র আমি দেখে আসতাম যে আমার দাদা আর দাদি তারাই আমার মাকে একটু মূল্যায়ন করতে, একটু ভালোবাসতো। আমার কাকা ফুফি কিংবা আমার জেঠু কোনোভাবেই আমার আম্মুর সাথে ভালো ব্যবহার করতো না। সময়গুলো এভাবে কাটতে কাটতে একটা পর্যায়ে আমার বয়স তখন মোটামুটি একটু বড়, ওই মুহূর্তে আমার আব্বা হঠাৎ করে একদিন দুপুরবেলা মারা যায়। এবং আব্বু যখন মারা যায়, আব্বু মারা গেছে এটা কেউ বলতে পারবে না, মানে কেউ জানে না যে আব্বু মারা গেছে। মানে আব্বু তো প্যারালাইসিস ছিল, প্যারালাইসিসের মাঝে মারা গেছে। আমার আম্মু আব্বুকে গোসল করার জন্য উঠাবে আর কি, মানে গোসল করার জন্য উঠাবে, ঠিক ওই মুহূর্তে আমার আম্মু বুঝতে বলেছে আব্বু কথাবার্তা বলে না বা আব্বুর শরীরে মুভ হচ্ছে না, তখনই আম্মু বুঝতে বলে যে আব্বু মারা গেছে। আমার আম্মু তখন চিৎকার দিয়ে আসলো। আসার পরেই, আসা মাত্রই সবাই তখন ঘরে ঢুকলো। আমার ছোট কাকা ঘরে এসে আমার আম্মাকে এলোপাতাড়ি মারতে শুরু করলো। মানে একে তো আমার আব্বু মারা গেছে, সবাই কান্নাকাটি করতেছে, কিন্তু আমার কাকা এসে আমার মাকে পিটাতে শুরু করছে, এলোপাতাড়ি মারতেছে। সবাই মিলে ওনাকে ধরে রাখতে পারতেছে না, উনি মারতেছে আর বলতেছে আপনারা কেউ জানেন না আমি এখন থানায় যাব, এই মহিলার নামে আমি মামলা করব, এই মহিলা তার স্বামীকে মেরে ফেলছে। গ্রামের অন্য মানুষরা সবাই কাকাকে বলতেছে আর এগুলো তুই কী বলিস, সে নিজের স্বামীকে কেন মেরে ফেলবে, এটা কী ধরনের কথা। আমার কাকা তখন বলতেছে আরে আপনারা তো কেউ জানেন না এই মহিলা যে কত বড় ক্রিমিনাল, সে আমার ভাইকে মেরে ফেলে আমার ভাইয়ের সম্পত্তি ভোগ করার জন্য সে আমার ভাইকে মেরে ফেলছে। এখন আমার ভাইয়ের সম্পত্তি নিয়ে সে অন্য কোথাও বিয়ে বসবে, এটা তার কৌশল, কারণ প্যারালাইসিস রোগীর সাথে তো সে সারা জীবন থাকতে পারবে না, এই জন্য সে কৌশল করে আমার ভাইটাকে মেরে ফেলছে। আমার আম্মা চিৎকার করে বলে আল্লাহর গজব পড়ে যাবে, এরকম কথা আমাকে বললেন না, আমি সহ্য করতে পারি না, আল্লাহর গজব পড়বে, এরকম করে বললেন না। কিন্তু কে শুনে কার কথা। আমার কাকা একের পর এক অনর্গল আমার মাকে গালাগালি করে যাচ্ছে।
অকথ্য ভাষায় বান্দি দাসীর মতো আমার আম্মাকে গালাগালি করে। এবং আমার আম্মা একে তো শরীরের ব্যথা কাকার মায়ের, আর চোখের পানি একাকার করে আমার বাবাকে অন্ধকার কবরে শোয়ায়। বাবাকে দাফন কাফন করে আসার পরে আমার মা বিধবা শাড়ি পরে ঘরের কোণে বসে বসে কান্না করে। আমার দাদা তখন এসে আমার মাকে বলে, বৌমা তুমি কান্নাকাটি করো না, আমি তো আছি, আমি এখনও মরে যাইনি, আমার নাতি তোমার কোলে আছে, আমার নাবিল তোমার কোলে আছে, তুমি নাবিলকে বড় করো, একদিন নাবিল দেশে বিদেশে গিয়ে অনেক টাকা ইনকাম করবে, আমি বুড়ো বয়সে বলে যাই, তুমি মনে রেখো একদিন তোমার নাবিল তোমাকে এই গ্রামের সবচেয়ে ভালো অবস্থানের মধ্যে রাখবে, সবচেয়ে বেশি টাকা পয়সা দেবে, এবং নাবিল তোমাকে এত সুখ দেবে যে সুখের কথা তুমি কখনোই স্বপ্নেও চিন্তা করতে পারোনি। আমার মা তখন আমার দাদার মুখের দিকে তাকিয়ে অঝরে চোখের পানিগুলো ঝরায় আর কাঁদে, শুধু বলে, বাবা আপনি বিশ্বাস করেন আমি আপনার ছেলেকে মারি নাই। আমার দাদা তখন কাঁদতে কাঁদতে আমার মাকে বলে, বৌমা আমি এটা কখনোই বিশ্বাস করি না যে তুমি আমার ছেলেকে মারতে পারো, কারণ প্যারালাইসিস হওয়ার পরে তুমি যদি আমার ছেলের সাথে না থাকতা তবে আমার ছেলে এর আগে অনেক আগে মারা যাইতো। তুমি ওকে যে পরিমাণের সেবা যত্ন সুস্থতা দিয়েছো এটা কোনোদিন কোনো হসপিটালে ডাক্তার কিংবা নার্সেও করবে না। যাই হোক, দাদা এইভাবে আমার মাকে বোঝালো, বোঝানোর পরে আমার মাও তখন ঠান্ডা হলো, দাদার মতো করে চলে গেল। পরিবারটি এরকম করেই চলতেছে। প্রায় মাস তিনিকের মতো কেটে গেল। আমার আব্বার 40ও হলো, সব কিছু মোটামুটি ঠিকঠাক মতো হলো। এবং 40 পার হওয়ার পরে মাঝে মাঝে আমার আম্মার, আমি তো আলাদা ঘরে ঘুমাইতাম, আলাদা একটা ঘরে, কে জানি এসে আমাদের ঘরের দরজা টোকা মারে। ঘরের দরজা টোকা মারে, আমার আম্মা বলে, কে ঘরের দরজার মধ্যে টোকা মারে কে? আমার জানালা খুলে বাইরে কাউকে দেখতে পায় না। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন প্রায় প্রত্যেক দিনে ঘরের দরজায় টোকা মারে। আমার আম্মা লজ্জা আবার এই কথাটা অন্য কারোর কাছে বলেও না, কাকাদের কাছে বা জেঠুদের কাছে অথবা দাদার কাছে কারো কাছে বলে না, কারণ লজ্জার ব্যাপার, বলবো বা কি যে বিধবা একটা মহিলার ঘরের দরজায় সে কে টোকা মারে, এটা তো বলতেও লজ্জা লাগে। যার জন্য আমার আম্মা কাউকে বলে না, আল্লাহর উপরে তোয়াক্কা দিয়েছে যে আল্লাহ তুমি দেখতেছো, আল্লাহ তুমি বিচার করো। এমন করে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন বৃষ্টি রাতে ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছিল, আমরা টিনের ঘরে থাকতাম, তো টিনের ঘরে ঝুমুর ঝুমুর বৃষ্টির শব্দ শোনা যাচ্ছিল। একবার যায় আমার হচ্ছে কাকা, আমার ছোট কাকা, তিনি এসে আমার মায়ের ডাকতেছে যে ভাবি একটু দরজা খুলেন তো, বাবা জানি কেমন করতেছে, এটা বলার পর আমার আম্মা মনে করলো যে আমার দাদার কোনো অসুস্থ বা দাদার কোনো সমস্যা। আমার আম্মা সাথে সাথে দরজা খুললো। খোলার পরে কাকা বৃষ্টিতে ভিজা ছিল, কাকা হঠাৎ করে ঘরে ঢুকে গেছে। এবং ঘরে ঢোকার পরে কাকার মুখ থেকে আমার আম্মা কি জানি গন্ধ পাইছে, খেয়ে বলতেছে, তুমি কি মদ খাইছো? আমার কাকা বলে, না না মদ খাই নেই। এই নাবিল তুই একটা কাজ করতো, তুই একটু ওই রুমে যা, মানে আমাদের রুম তো 2টা ছিল, বলছে ওই রুমে যা। আমার আম্মা বলে, কেন নাবিল ওই রুমে যাবে কেন? বলে, আপনার সাথে আমার একটু কথা আছে, এই জন্য। তো আমার মা বলতেছে, কি কথা বলবা তুমি, বলো, এখানে নাবিল থাকলে সমস্যা কি? বলে, না একটু পারিবারিক কথা, তো আমার বউয়ের বিষয়ে, আমার কাকাও বিয়ে করছে, ওনারও বাচ্চা কাচ্চা আছে, বলে আমার বউয়ের বিষয়ে নাবিলের সামনে বলা যাবে না। তো আমার আম্মা বলতেছে, তুমি দিনের বেলায় তো বলতে পারো, দিনের বেলায় তো আমি ফ্রি থাকি, তুমি দিনের বেলায় যে কোনো সময় আমার ঘরে আসতে তো বলতে পারো, এই রাত দুপুরে বৃষ্টির রাতে তুমি ভিজতে ভিজতে আমার ঘরে ঢুকছো, মানুষ দেখলেও বা কী বলবে? পরে আমার বলে, ধরো মানুষের কথা বাদ দেন তো, আমরা দেওয়ার ভাবি ঠিক থাকলে মানুষ আর কী বলবে, এই নাবিল তুই ওই রুমে যা। তো যখন ধমক দিয়ে কাকা আমারে বলে, আমি তখন ওই রুমে চলে যাই। এবং ওই রুমে যাওয়ার পরে আমার মা তখন করে কি, ওইখানে বসে থাকে প্রায় 5-6 মিনিটের মতো। আমার তখন আস্তে আস্তে করে ওই রুমে ঘুম চলে আসে, ওইটাও খাট আছে, আমার ঘুম চলে আসতে আসতে তন্দ্রায় গেছি। এমন সময় আমি হঠাৎ করে চিৎকারের শব্দ শুনতে পাচ্ছি, আমার আম্মা চিৎকার করতেছে, এবং খুব জোরেও না, মোটামুটি একটু লাউড দিয়ে চিৎকার করতেছে। পরে আমি ঘুম থেকে উঠার পরে আমি তখন এই রুমে আসার পর দেখি যে এমন অবস্থা। ওই সময় তার এগুলো বুঝতাম না, বাট আমি বুঝছি যে আমার কাকা সময় আমার আম্মাকে মারতেছে, আমার কাকা মনে হয় আমার আম্মাকে মারতেছে, এটা মনে করে আমি তখন দরজা খুলে, মানে ফিটকারি ছিল, এটা খুলে আমি তখন বেরিয়ে গেছি। এই বেরিয়ে দৌড়ে আমি দাদার, যেহেতু আমার আম্মাকে কেউ বকা দিলে আমি দাদার কাছে বিচার দিই, দাদাকে বলি, তো ওই বরাবর মতো যেহেতু কাকা মারতেছে, আমি দরজা খুলে দৌড়ে দাদার রুমে চলে গেছি, মানে দাদার ঘর দরজায় গিয়ে দাদার দরজা ধাক্কাইতে শুরু করছি। দাদা তখন দরজা খুলছে, এবং দরজা খোলার পরেই দাদা তখন বেরিয়ে আসছে। দাদা এসে টর্চ লাইট টিপা শুরু করছে, কী হয়েছে? আমি বলি, ছোটো কাকা না আমার আম্মারে মারতেছে, আমার আম্মারে খাটে শোয়াইয়া মারতেছে। পরে আমার দাদা বলতেছে, চল তো। দাদা যখন আসতেছিল আমার কাকা মনে হয় ঘর থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে আমার মা তখন ঘরে যেয়ে দেখতেছে যে মা এরকম করে কাপড়টা টেনে বসে আছে। আমার দাদা তখন বলতেছে, কী হয়েছে বৌমা, কোনো সমস্যা? আমার মা বলে, না বাবা কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমার দাদা বলে, দেখো তুমি মিথ্যা কথা বলো না, তুমি আমার সন্তানের বউ, তুমি সত্য কথা বলো, কী হয়েছে, এখানে কেউ আসছিল? আমার মা বলে, না না কেউ আসে নাই, তো কেউ আসে নাই আব্বা। তো আমার দাদা বলতেছে যে নাবিল আমার ঘুম থেকে ডাইকা বললো, তোমার ছোটো দেবর নাকি ঘরের ভিতরে ঢুকছে, তোমাকে নাকি মারতেছে। পরে আমাকে বলে, না 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 নাবিল মনে হয় এটা স্বপ্নে দেখে মনে হয় বলছে। তারপর আমার আম্মার কাপড় চোপড় দেখে তো আমার দাদা মোটামুটি ধারণা করে ফেলছে। যাই হোক, দাদা তখন চলে গেছে। আমি আম্মার কাছে গেছি, আম্মা আমার কয়েকটা থাপ্পড় লাগাইছে যে তুই দরজা খুলে গেলি কেন, আমাদের কপাল পোড়া দুঃখের মধ্যে আছে, আমরা দুঃখেই দিন কাটাবো, তুই গেলি কেন?
সকালে সূর্য উঠলো, ওঠার পরে আমার দাদা তখন কী করলো, আমার ছোটো কাকাকে ডাকলো, ডাইকা বললো, ডিরেক্টলি এভাবেই বলতেছিল যে আমি দেখছি তুই রাতের বেলায় বৌমার ঘর থেকে বেরোইছস, তুই ওই রুমে গেলি কেন, ওখানে কেন গেলি? তো ওখানে কেন গেলে জিজ্ঞেস করার পরে আমার কাকা বলতেছে, আমি আর কি বলবো আব্বা, উনি একজন মানে ওনার স্বামী মারা গেছে, আমার বড় ভাই মারা গেছে, সে যে পরিমাণে থাকার কথা সেই পরিমাণে থাকে না, আমার ইশারা ইঙ্গিতে ডাকে, আমার সাথে খারাপ সম্পর্ক সে করার জন্য চেষ্টা করে। আমার মা বলে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এটা কী বলো তুমি, এটা কী বলো, আমি তো কোনোদিন তোমার দিকে চোখ তুলেও তাকাই নাই। পরে আমার দাদা বলে, ঠিক আছে, যদি এটা সত্যি হয়েই থাকে, সে তোকে ইশারা দিয়ে ডাকে এবং তুইও গতকালকে রাতে তার ঘরে গেছস, এটাও সত্য, তাহলে একটা কাজ করতে তার বিয়ে করে ফেল। তুই যদি তার বিয়ে করস তোর 2টা বউ থাকবে, এবং 2টা বউ থাকলে তো কোনো সমস্যা নাই, তোর 2 বউ থাকবে। আমার কাকা বলো, বাবা আপনি এটা কী বলেন, আমার বড় ভাইয়ের বউ। বলে, হ্যাঁ বড় ভাইয়ের বউ বলেই তো তোরে বলতেছি, তুই যদি ওরে বিয়ে করস তাহলে ওর সাথে গতকালকে রাতে তোর যেটা হয়েছে, আমি মরার পরে আল্লাহর কাছে আমাকে দায় দিতে হবে, যার জন্য আমি চাই তুই ওরে বিয়ে কর, এবং বিয়ে করার পরে অন্তত আমার নাতি নাবিল আমাদের পরিবারে থাকতে পারবে, আমাদের পরিবার থেকে তাকে বের হইতে হবে। অন্যথায় বেশ কয়েকদিন ধরে নাবিলের নানা আমার কাছে খবর পাঠাইতেছে যে নাবিলের মাকে নিয়ে যাবে, নিয়ে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। তো আমার বউটার অন্য কোথাও বিয়ে দিত কেন, যেহেতু তুই তার সাথে খারাপ কাজ করেই ফেলছিস, তাহলে তুই তাকে বিয়ে কর। আমার কাকা তখন বারবার বলতেছে, না আমি এটা করতে পারবো না। আমার দাদা বলে, তুই যদি এই কাজ না করিস তাহলে আমার যত সয় সম্পত্তি আছে কোনো সম্পত্তির তোরে আমি কানা করে দিব না, সমস্ত সয় সম্পত্তিকে আমি তোকে বের করে দিব, আমার ঘর ভিটা থেকে বের করে দিব। কাকা তখন কী করলো, ঘরে গেল, কাকির সাথে আলোচনা করলো, একসময় কাকা বাধ্য হয়ে রাজি হলো, এবং সেদিন রাতের বেলায় আমাদের মসজিদের হুজুর ডেকে এনে পারিবারিকভাবে আমার মাকে আমার কাকার কাছে বিয়ে দেয়, এবং কাকার কাছে বিয়ে দেয় না, মনে হয় যেন আমার আম্মাকে দোজকের মধ্যে ফেলে দেয়। এবং এরপরে শুরু হয় আমার মায়ের উপরে বর্বর নির্যাতন, অত্যাচার, মায়ের কষ্ট, যে কষ্টের বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। চোখের পানিতে আমার আম্মার দিনটা শুরু হয়। সারাটা দিন আমার আম্মা এত পরিমাণের অত্যাচারিত, এত পরিমাণের অবহেলিত হয় যে আমার মায়ের পক্ষে এসব মেনে নেওয়া কোনো অবস্থায় সম্ভব হয় না। সকাল থেকে রাত পর্যন্ত আমার কাকু আমার মায়ের গায়ে হাত তোলে, আমার ওই চাচিও আমার মায়ের গায়ে হাত তোলে, শুধু দাদা দাদি এগুলো নীরবে সহ্য করে যাচ্ছে। আমার দাদা কোনো কিছু বলতে আসলে আমার কাকা বলে, আমার বউরে আমি বলবো, আমার বউকে আমি করব, আপনার কি? আমার দাদার উপরে রেগে যায়। আমার দাদাও তখন অবহেলার দৃষ্টিতে আমার কাকার মুখের দিকে তাকিয়ে থাকে। আসলে কিছু তো করার নাই, কাকা যেহেতু আমার আম্মাকে বিয়ে করছে। এরকম করে একদিন গরমকাল, অনেক গরম পড়তেছিল, গ্রীষ্মের গরমে আমার আম্মা গরমের ভিতরে বৈশা কাজ করছে, তো অনেক গরম লাগতেছিল। তো মা তখন করলো কি, আমাদের এখানে একটা বড়াই গাছ আছে, কুল গাছ যেটাকে বলে, বড়ি গাছের নিচে আমার আম্মা বসে আছে একটু বাতাসের মধ্যে। তো চাচি বলতেছে, চাচি চিন্তা করেন, গোসল করে কল পারে কাপড় রেখে আসছে আমার আম্মাকে ধুয়ে দেওয়ার জন্য। তো আমার আম্মা বলে, গরম পড়তেছে তো একটু বসি এখানে, পরে গিয়ে ধুয়ে দিব, কলের পানিও যেন গরম, এমন একটা অবস্থা। তাই আমার আম্মা কেন কাপড় ধুয়ে দিল না, একটু লেট হলো কেন? আমার চাচি তখন করলো কি, যেহেতু আমার গরমের কথা বলছে, ওই সময় কী করলো, চুলার ভিতরে আমার কাকি একেবারে টাটকা গরম, একেবারে গরম উতরানো পানি আইনে বলতেছে, তোরে গরম, যেহেতু তোর গরম লাগতেছে তোরে গরম খাওয়াইতে আসি, এই কথা বইলে আইনে ওই টাটকা গরম পানি আমার মায়ের মুখের উপরে, আমার মায়ের মাথার উপরে ঢেলে দিল। মুহূর্তের মধ্যে আমার মায়ের মাথার চুলগুলো সবগুলো পুড়ে গেল, মনে হয় যেন আগুন ধরে গেছে, চামড়াটা পুড়তে শুরু হলো। আমার মা মাটির মধ্যে গড়াগড়ি করতে শুরু করলো, আল্লাহ গো বাঁচাও গো, আল্লাহ গো বাঁচাও গো। আমার মুখ পুড়ে গেল, মায়ের মুখের উপরের মাংসটা উঠে গেছে, এবং উপরের মাংসটা উঠে আমার আম্মা জায়গার ভিতরে অজ্ঞান হয়ে গেছে। এলাকার মানুষজন ধরাধরি করে আমাকে হসপিটালে নিয়ে গেছে, কিন্তু হসপিটালে নিয়ে যাওয়ার পরেও আমার আম্মার চেহারা এতটাই বিশ্রী হয়ে গেছে, অ্যাসিড মারা রোগীর মতো আমার আম্মার চেহারাটা হয়ে গেছে। আম্মা তখন আর পারতেছিল না। মুহূর্তের মধ্যে আমার দাদা গিয়ে থানার মধ্যে দিল মামলা। থানার মধ্যে মামলা দেওয়ার পরে তখন আমার চাচিকে পুলিশ এবং আমার চাচাকে পুলিশে ধরে নিয়ে গেল। বাড়ি থেকে চাচিকে পুলিশে ধরে নেওয়ার পরে আমার নানা ওই সময় আসছে হসপিটালে। আমার নানা এসে আমার দাদাকে বলতেছে, ভাইরি আমি গরিব মানুষ, আপনার মতো বড় লোক না, তারপর আমার মেয়েটার আমি আপনার কাছে বিয়ে দিছি, আপনি আমার মেয়েটাকে আপনার ছেলের বউ বানায় নিয়ে গেছেন। তো যেহেতু এত কিছু হয়ে গেছে, তারা যেহেতু আমার মেয়ের মুখে এটাই করতে পারছে, তারা আমার মেয়েটাকে কালকে মেরেও ফেলবে। তো আল্লাহর দোহাই আমার মেয়েটার আমি নিয়ে যাই, যা হবার তা হয়েছে, আপনি আমার মেয়েটাকে দিয়ে দেন। তো ওই সময় কিন্তু আমাকে তখন আমার নানাভাই নিয়ে যায়। আমার নানাভাই তখন আমাকে নিয়ে যায়। ঠিক আমার নানাভাই যেদিন আমাকে নিয়ে যায়, যেদিন আমাদেরকে হসপিটাল থেকে সকালবেলা নিয়ে যায়, ওই দিন রাতেই আমার দাদা মারা যায়। দাদা মারা যায়। পরের দিন আমি আর মা আবার দৌড়ে আসি দাদার লাশ দেখার জন্য। অনেক কান্নাকাটি করে দাদার দাফন কাফন হয়ে গেল। দাদার দাফন কাফন হয়ে যাওয়ার পরে পুনরায় আমার মা আমাকে নিয়ে আবার আমার নানু বাড়িতে চলে আসলো। এবার নানু বাড়িতে আসার পরে মা সবার সাথে আলোচনা করতেছে, কথাবার্তা বলতেছে যে আমি তো ওইখানে সম্পদ পাওয়া আছে, যেহেতু আমার বাবা মারা গেছে,
আমার দাদা থাকতে আমার বাবা মারা গেছে এবং বাবার সন্তান আমি, কিছুটা হইলেও তো আমি সম্পত্তি পাবো। কিন্তু অবাক বিষয় হচ্ছে আমি ওইখানে যাওয়ার পরে আমি জানতে পারলাম আমার কাকারা, আমার জেঠুরা সবাই মিলে আমার দাদার সম্পত্তি পুরো ভাগ করে ফেলছে। তারা কি দলিল করছে, দাদার কাছ থেকে কিসের টিপসই নিছে, তারা বলে সব কিছু নাকি আমার দাদা তাদের নামে লিখে দিচ্ছে। আমি আমার বাপের বাড়িতে আমার বাবার ভিটার এক কানা পরিমাণের সম্পত্তি পাই নাই। একেবারে শূন্য হাতে অস্ত্র সুজল মানে কান্না করতে করতে আমি আমার বাবার বাড়ি থেকে বিতাড়িত হই। যাই হোক, এরপরে আমি আমার নানাদের সাথে থাকতেছি নানা বাড়িতে। যার স্বামীর বাড়িতে সুখ নাই তার কি আর বাপের বাড়িতে সুখ আছে বলেন? আমার মা যখন আমার নানু বাড়িতে আসলো, এবার শুরু হলো আমার মামিদের অত্যাচার। আমার মামিরা হুড়দুম আমার আম্মুর সাথে অত্যাচার করে। আমার বড় মামি মানে পারে না আমার আম্মাকে মেরে ফেলবে, ঘর থেকে বের করে দেওয়ার জন্য। আমার মামার সাথে প্রচুর পরিমাণে ঝগড়া করে যে তোমার বোন কেন এই পরিবারে থাকবে, তাকে এখান থেকে বের হয়ে চলে যেতে বলো, সে কেন থাকবে। মানে খুবভাবে খারাপ ব্যবহার করে আমার মামার সাথে। বারবার বলো ওরা বের করেন, এই পরিবারে রাখবেন কেন, ওই যদি এই পরিবারে থাকলো আমি থাকবো না, আমি এই পরিবার থেকে বেরিয়ে যাব। মানে আমার মামি খুব বেশি সিক্রেট শুরু করে, অনেক ঝামেলা করে আমার মামার সাথে। তা মামা বলে যে কী করবো, বাপে আনছে, বোনের রক্তের বোন, ফেলতে তো পারবো না। পরে এমন করতে করতে আমার নানা পরে করলো কি আমাদেরকে একটা আলাদা বাড়ি বানাই দিল, আলাদা একটা ঘর বানাই দিল, ওইখানে গিয়ে আমার আম্মা আর আমি থাকি। তা ওই সময় মাঠে ঘাটে অনেক কাজ থাকে। আমার আম্মা সকালবেলা ভোরে মাঠে চলে যায় মানুষের সাথে, মানে চুক্তিতে কাম করে। রাতের বেলায় মানে আমি আর আম্মা মিলা করি। দিনের বেলা যখন করতো ওই সময় আমার নানার মান সম্মানে আঘাত লাগতো, আমার মামাদের মান সম্মানে আঘাত লাগতো। আমার মামারা বলতো যে আমরা হচ্ছে বাজারে সমাজে মুখ দেখাইতে পারি না, আমাদের বোন এরকম মাঠে ঘাটে কাজ করে পুরুষের সাথে, এটা আমাদের লজ্জা লাগে, এত লজ্জা আমরা মুখ দেখাবো কেমন করে, এরকম বলে আমার নানার সাথে ঝগড়াঝাটি করে। তো আমার নানার তো আসলে টাকা টুকা অত বেশি নাই যে আমাদেরকে দিতে পারবে। তো নানা এসে আমার মারে বলে, মারে তুই দিনের বেলায় পুরুষের সাথে এরকম মাঠে কাজ করিস না, তোর ভাইয়েরা আমারে গালাগালি করে, আমার সাথে খারাপ ব্যবহার করে। তাই আমার মা তখন করতো কি, অনেক কাজ থাকে ধরেন, যেগুলো ধরেন আপনার যে ধান ক্ষেত আছে, ধান ক্ষেতের আগাছা পরিষ্কার করা, তারপরে কারো হচ্ছে ওই যে অনেকেই হচ্ছে আপনার করে, আমাদের গ্রামের ভাষা হসখেতি বলে, ওই যে ধরেন আপনার বিভিন্ন ধরনের শাকসবজি করে, এগুলো ঢাল পাকল দেওয়া বা অনেক গ্রামীণ কাজ থাকে। তা আমার আম্মা তখন করে কি, বা অনেকের ধান পাকলে ধান কেটে এনে বাড়িতে দেওয়া, এরকম কাজ থাকে। তো আমার আম্মা যেহেতু পুরুষ মানুষের সাথে কাজ করতে পারবে না, আমার আম্মা তখন সবাইকে বলে, অনেক মানুষ আছে তাদের একটু দয়াবান, তাদেরকে বলে বাইরে আমি আর আমার ছেলে মিলা রাতের বেলায় ধানগুলা কাইটা আপনার বাড়িতে আইনা দিব, আপনি আমার টাকা দিয়েন। তা সবাই আসলে দিতে চায় না, কারণ রাতের বেলায় ধান কেটে আনবে, বিষয়টা কেমন দেখা যায়। আবার যাদের একটু মায়া লাগে তা তখন বলে আচ্ছা ঠিক আছে, মহিলাটা যেহেতু গরিব কাজ করতে চায় তাহলে দিবনি। তা অনেকে আমার আম্মুকে বলে যে ঠিক আছে যা, তুই এই কথা কাজ করে দিবি, দিনে করস আর রাতে করস, তাহলে ওই হিসাবে আমি তোরে টাকা দিব। তা আমার আম্মা তখন আমাকে নিয়ে ধরেন দুপুরবেলা অনেক সময় মাঠে ঘাটে মানুষ কম থাকে, তখন এই বোরকা বইরা গিয়া মাঠে আমার সাথে ধান ক্ষেত পরিষ্কার করতো, এটা করতো। আবার সন্ধ্যার পরে মানুষের কাজ শেষ হলে হারিকেন নিয়ে আমি আর আমার মা মাঠে কাজ করতে চলে যেতাম রাতের 12টা-1টা পর্যন্ত। চাঁদের আলো যেদিন উঠবে ওই দিন তো আমার আম্মা অনেক খুশি, কারণ চাঁদের আলো উঠলে তোরে ভাই আমার আম্মা কাজ করতে পারবে, কারণ চাঁদের আলো উঠলে দেখা যায় সূর্যের দরকার হয় না, চাঁদের আলোতে আমরা অনেক কাজ করতে পারি। যেদিন চাঁদের আলো উঠবে সেদিন আমি আর মা সারা রাত ধরে কাজ করতাম। চাঁদের আলো উঠলে আমার মায়ের মুখেও চাঁদের হাসি ফুটতো। এরকম করে করে একটা সময় আমি মোটামুটি বড় হই, অনেকটাই বড় হই, এবং বড় হওয়ার পরে এক পর্যায়ে আমি তখন আমার মাকে মাঠে ঘাটে আর কাজ করতে দেই না, পরে আমিই কাজ করি। আমার মার তখন আমি বাড়িতে রাখি। আমার বয়স কিন্তু তখন ততও বেশি না, 14-15 মতো, বাট 14-15 মতো বয়সের মতো হলো আমি কিন্তু দেখতে আমার বাবার মতো ছিলাম। মানে আমার আব্বাও অনেক লম্বা ছিল, অনেক ফর্সা ছিল, স্বাস্থ্য ভালো ছিল। আমি আমার বাপের মতো ভালো স্বাস্থ্য পাইছি, লম্বা ফর্সা, বা সর্বদিক থেকে অবিকল আমার বাবার মতো হয়েছে। যার জন্য দেখা যায় যে ওই 14-15 বছরে আমার বয়স মনে হয় যেন 30-40 হয়ে গেছে, এরকম বোঝা যেত। তো সবাই আমাকে মানে ফুল কাজে নিয়ে যেত, মানে বদলার কাজে নিয়ে যেত। আর সবাই বলতো কাজ করতে পারুক বা না পারুক, দেখতে তো ব্যাটার মতো হয়েছে। তা বরিশালে বাসা এরকম করে আমাকে বলতো। তা আমি তখন কাজ করতাম আলহামদুলিল্লাহ। যাই হোক, এরকম করে কাজ করতে করতে আমার বয়স মোটামুটি 17, 18, 19-এর কাছাকাছি হয়ে যায়। তো 19 বছর যখন আমার হয়ে যায়, ওই সময় আমার একটা বড় মামাতো বোন ছিল, নাম ছিল রুমা হচ্ছে স্কুলে পড়াশোনা করতো। তো রুমা আর আমার আম্মাকে অনেক পছন্দ করতো। আমগো বাড়িতে আসলে আমার আম্মা কী করতো, রুমার মাথা হাতায় দিত, রুমার মাথার উকুন বাইচা দিত, রুমার অনেক আদর করতো। ছোটোবেলা থেকে রুমা সবার চোখ ফাঁকি দিয়ে আমাদের বাড়িতে চলে আসতো। তো আম্মা ওরা অনেক আদর করতো, নিজের ভাইয়ের মেয়ে হিসেবে অনেক আদর করতো, মাথা হাতায় দিত, তেল দিত, বা আমি বদলা দিয়া যে 2-1 টাকা ইনকাম করে আনতাম ওইটা দিয়া আমার মা ওরা মাঝে মাঝে দিত, 10 টাকা, 15 টাকা, 20 টাকা দিত। তাই ওইটাও খুব খুশি হইতো, আমাদের বাড়িতে সবসময় আসতো যাইতো। এরকম করতে করতে একটা সময় হঠাৎ করে আমার নানা ভাই মারা যায়। তো
তো নানা ভাই মারা যাওয়ার পরে আমার তো আর কোনো খালামণি নাই, আমার মামা আছে 2জন, 2 মামা আর আমার মা। তো ওই সময়ের ভিতরে আমার মামারা তো আমার আম্মার সম্পদ পাওয়া হয়েছে আমার বাবার কাছে, তাই সম্পদ পাওয়ার হয়েছে আমার মামারা তখন বললো, ওই সময় মামারাও মোটামুটি আমাদের সাথে ভালো হয়ে গেছে, মানে যেহেতু আমার আম্মা এতটাই গরিব এতটাই অসহায়, আমার উপর আর অত্যাচার করে না, আম্মার সাথেও ভালো হয়ে গেছে। ভালো হয়ে যাওয়ার পরে মামারা তখন বললো যে ঠিক আছে, আমার বোনও তো আমাদের বাবার কাছে সম্পদ পাওয়ার আছে, তাহলে বোনের সম্পদটা আমরা বোনকে বুঝিয়ে দিব। পরে আমার নানার টোটাল সম্পত্তির একটা অংশ আমার আম্মাকে সহ দেওয়া হলো, মানে ধানি জমি কিছু পাইছি, অল্প কিছু জমি পাইছি। তাই তখন আমি ধানি জমিতে আমাদের জমিতে নিজেও চাষ করি, আবার যে মানুষের জমি আছে ওইগুলোতেও চাষাবাদ করি। ভাই আলহামদুলিল্লাহ আগের থেকেও দিনটা মোটামুটি ফিরেছে। আগে যেরকম কষ্টে দুঃখ যন্ত্রণায় পাইতাম, এখন মোটামুটি একটু ভালো আছে। আমারে দুবেলা দুমুঠো ভাত খাওয়াই দিতে পারি এবং আমার জন্য পান সুপারি কিনতে পারি। আমারে অন্তত 2 ঈদে না হইলেও 1 ঈদে হইলেও একটা সুন্দর কাপড় কিনে দিতে পারি। এই আমার একটু মানে আরামে এসে থাকতে পারি। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া। এত কষ্টের পরেও আল্লাহ আমার মায়ের মুখের দিকে তাকাইছে। এইভাবে সময়গুলো কাটতেছে। তো কাটতে কাটতে অনেক বড় হয়েছি। হ্যাঁ না, মা আমার বলে তুই বিয়ে শাদি কর, তুই তো বড় হয়েছিস, বিয়ে কর। তা আমি আবার দুষ্টামি করে আমার মারে বলি, মা বিল্ডিং যেদিন বানাইতে পারবো সেদিন বিয়ে করবো, বিল্ডিং বানাইতে পারলে বিয়ে করবো, নাইলে মা বিয়ে করবো না, যেদিন বিল্ডিং বানাইতে পারবো সেদিন বিয়ে করবো। তা আম্মা হাইসা হাইসা আমাকে বলে, তা বিয়ের সাথে বিল্ডিং বানানোর সম্পর্ক কি? মানে বিল্ডিং বানাইলে বিয়ে করবি, না হলে বিয়ে করবি না? আমি বললাম যে না হলে বিয়ে করবো না, যেদিন বিল্ডিং বানাবো সেদিন বিয়ে করবো। এলাম আম্মুর সাথে দুষ্টামি করতাম। দুষ্টামি করতে করতে একটা সময় অনেক মানুষ তখন বিদেশে যায়, অনেকে বিদেশে যায়, আমাদের এলাকাতে প্রচুর মানুষ বিদেশে যাচ্ছে ওই সময়। আমার হঠাৎ করে আমার মাথায় বুট চাপলাম আমি বিদেশ যাবো। বিদেশ গেলে কাঁচা টাকা, সবার কাছে টাকা পয়সা থাকে, মোটামুটি বিদেশ গেলে টাকার অভাব হয় না। তো আমি চিন্তা ভাবনা করলাম যে বিদেশে চলে যাব। আমারে বললাম যে আম্মা আমি বিদেশ যাব। আমার কথা একটা যে বিদেশ গেলে তোরে বিয়ে করে যাওয়া লাগবে, বিদেশ গেলে বিয়ে করে যাওয়া লাগবে, বিয়ে করা ছাড়া তোরে বিদেশে পাঠাবো না। আমি বললাম যে মা এটা তুমি কী ধরনের কথা বলো, বিয়ে করে আমারে বিদেশে পাঠাবা, এটা তো হতে পারে না। আম্মা ওই সময় আমারে বলতেছে যে কী বলবো তোরে দুঃখের কথা, এই যাই হোক তুই বিদেশে যাইলে যাবি, না যাইলে নাই, কিন্তু রুমারে আমার ঘরে আইনা দিয়া যা। আমি বললাম কোন রুমা? পরে আমার বড় মেয়ে, আমার এই বড় ভাইয়ের মেয়ে রুমা। আমি বললাম মা এটা তুমি কি বলো, মামা কি জীবনে আমার কাছে রুমারে বিয়ে দিব? এটা তো কোনো অবস্থায় সম্ভব না, কারণ রুমা দেখতে শুনতে সুন্দর, এমন একটা মেয়ে রেখে আমার মামা আমার কাছে বিয়ে দিব? আমার মা বলে দেখ রুমা কিন্তু তোরে পছন্দ করে এবং রুমা আমারে মনে মনে বলছে ও তোরে বিয়ে করতে চায়। আমি বললাম মা এই কথা তুমি স্বপ্নও চিন্তা করো না, আমি যদি রুমারে বিয়ে করি আমার মামা আমাদের ঘর বাড়ি সব কিছু ভাঙিয়া চুরমাচুর করে দেবে, আমাদেরকে গ্রাম থেকে বের করে দিবে। আমার মা আমার তখন বলতেছে আরে বোকা, তোরে আমি একটা বুদ্ধি দিই, তুই একটা কাজ কর, তুই বিদেশে যাওয়ার কাগজপত্র সব কিছু ঠিক কর, যখন বিদেশে যাওয়ার টাইম হইব তুই তখনই রুমারে বিয়ে করে ফেলবি এবং রুমারে বিয়ে করে ফেলার পরে রুমারে আমার কাছে দিয়ে যাবি, তুই যখন বিদেশে চলে যাবি, তুই বিদেশে যাওয়ার পরে যখন ভরপুর টাকা পয়সা ইনকাম করবি, বাড়িতে টাকা পয়সা পাঠাবি, আমি বিল্ডিং টিল্ডিং করবো, ঘর দুয়ার করবো, তখন আমার ভাই এমনি রাজি হয়ে যাবো। আমি বললাম তখন যদি রাজি না হয়? আমার মা বলে তখন রাজি না হলে কি, রুমা তো আর আমার ছেড়ে যাবে না, ওরা মাইরে কি আমার কাছ থেকে নিতে পারবে নাকি? আমার তো কাগজ আছে, এটা আমার ছেলের বউ, আমি থানা পুলিশ করবো প্রয়োজনে, আমি আইনে যাবো, আমি চেয়ারম্যান মেম্বার ধরবো, গ্রামের গণ্যমান্য ব্যক্তি ধরবো, কেমনি আমার বউরে আমার কাছ থেকে নিয়ে যাবো? আমার ছেলের বউরে হইতে পারে না, তুই কাজটা কর। তো চিন্তা করলাম জীবনে তো যাই করলাম মায়ের জন্যই করলাম, তা রুমারে কিন্তু রুমার প্রতি আমার কোনো ভালোবাসা বা ভালো লাগা এরকম কোনো কিছুই ছিল না। তো এখন আম্মু যেহেতু এরকম করে বলতেছে শুধু মায়ের মুখের দিকে তাকায়া, আমি তখন চিন্তা করলাম যে যা আম্মা যেহেতু এরকম করেই বলতেছে তাহলে এবার আমি রুমারেই বিয়ে করবো। পরে আম্মা তখন এরিমাচে করলো কি, বা মসজিদ থেকে একটা হুজুর না কলমা কাবিন কইরাই আমার আম্মা তখন গোপনে, অনেক গোপনে আরেক বাড়িতে গিয়া আমারে রুমার সাথে বিয়ে পড়াই দিছে। এবং বিয়ে পড়াই দিয়া রুমারে বলতেছে, আমার মা বলতেছে রুমার আম্মুকে যে আপা আজকে তো আমি একটু অসুস্থ, আপনার মেয়েটা আমার ঘরে থাকুক। এই কথা বললে রুমারে আমাদের ঘরে আইনা আমার আম্মু ওই রাতে রুমার সাথে আমার বাসর ঘরও করাইছে। যাই হোক আমাদের মিষ্টি মুখর একটা বাসর ঘর হয়েছে, ভাঙা চাঁদের আলো, মানে ভাঙা ঘরে চাঁদের আলো পড়ছে, এরকম একটা বাসর ঘর কাটছে। যাই হোক বাসর হওয়ার পরে রুমা বা রুমার মতো করে আছে, আমি আমার মতো করে আছি। পরে বিদেশে যাইতে হবে, বিদেশে যাওয়ার জন্য কাগজপত্র ঠিকঠাক করতে হবে। এরপরে আমাদের যে ধানি জমিটা ছিল, প্রথমে ধানি জমিটা বিক্রি করে দিলাম, কারণ বিদেশে যেতে অনেক টাকার প্রয়োজন। ধানি জমিটা বিক্রি করে মোটামুটি কিছু টাকা পাইলাম। যে টাকাগুলো পাইলাম ওই টাকাগুলো দিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি প্রায় বিদেশের 3 ভাগের 2 ভাগ টাকা জোগাড় হয়ে গেছে। আরেক ভাগ টাকা লাগবে, তা আরেক ভাগ টাকা কে দিবে? রুমা বলতেছে আমার আব্বুর কাছে চাই, আমার আব্বুর কাছ থেকে নিয়ে দিই। আমি বললাম যে না, মামা তো দিবেই না, আর মামার কাছে চাইলে মামা আরও রাগ করবে, দরকার নেই। পরে আমার আম্মা কী করলো, আমাদের এলাকাতে ওই সময় লোকাল সমিতি ছিল, লোকাল সমিতি থেকে আমাকে আরও 1 লাখ টাকা উঠাই দিল। মোটামুটি ভালো টাকায় উঠাইলাম। সেই টাকা দিয়া আমি তখন কাতারের একটা ভিসা কিনলাম, কাতারের একটা কোম্পানি ভিসা কিনলাম এবং কাতারের একটা কোম্পানি ভিসা কিনা রুমার হাতে আমার আম্মারে তুলে দিলাম দিয়া, এবং আমি যে রুমাকে বিয়ে করে নিজে অনেক খুশি হইলাম, কারণ রুমা আমার আম্মার দেখাশোনা করতে পারবে।
অ্যান্ড একটা পর্যায়ে আমি তখন আলহামদুলিল্লাহ কাতারে পৌঁছায় গেলাম। এবং কাতারে যাওয়ার পরে আমার আম্মার সাথে মাঝে মাঝে ফোনে কথা হইতো। আমার আম্মা, আমি যেখানে যে কোম্পানিতে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা কোম্পানি, এবং কোম্পানি এত ভালো ছিল যে মানে মাসটা না ফিরতেই বেতনটা দিয়ে দিত। থাকা খাওয়া থেকে শুরু করে কোম্পানির এত সুযোগ সুবিধা, এত ভালো কোম্পানি কাতারে আমার কাছে মনে হয় দ্বিতীয়টা নাই। খুব আরামায়েশেই ছিলাম। তাই কাতারে থাকতেছি। পরে আমার আম্মুর সাথে ফোনে কথাবার্তা হচ্ছে, আম্মুও ভালো আছে, আম্মুর শারীরিক অবস্থাও ভালো, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ দিন রাতগুলো অনেক ভালোই কাটতেছিল। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে এই রুমা সবসময় আমার আম্মুর পাশে থাকতো, আম্মুর সাথে কথাবার্তা বলতো, আম্মুর যত্ন নিত। আম্মু কোথায় আছে, কেমন আছে, কী করতেছে সবসময় আমাকে খোঁজ খবর দিত। আর আম্মু তো মোবাইল ফোন ব্যবহার করতে পারতো না, এই রুমার কাছে ফোন দিলে রুমা আমার আম্মুরকে ফোন দিত। এরকম করতে করতে প্রায় বছর 2-1 মতো কেটে গেছে। 2 বছর কেটে যাওয়ার পরে এর মাঝে আমি বাড়িঘরে বিল্ডিংয়ের কামও ধরছি। আমার মামারও আমার বাড়িতে বারবার আসতেছে, আমার ঘর দুয়ার ঠিকঠাক করতেছে, আমি চারপাশে বাউন্ডারি করতেছি, বাউন্ডারি দেখতেছে। মানে আমাদের প্রতি আমার মামার একরকম টান ভালোবাসা অত্যন্ত বেড়ে গেছে। মামাও নিজের মেয়ে ওই বাড়িতে বিয়ে দিয়েছে, মানে নিজের মেয়ে ওই বাড়িতে থাকে, বিয়ে দিছে তো ওইটা মামা ওই সময় জানে না। সবসময় মামা ওই বাড়ির খোঁজ খবর নেয়, সব কিছু নেয়। এরকম করতে করতে আমাদের বিল্ডিংয়ের কাম মোটামুটি অর্ধেক হয়েছে। হঠাৎ করে রুমার এক ভালো বিয়ের প্রস্তাব আসছে, ছেলে প্রাইমারি স্কুলের মাস্টার। তা ওইখানে আমার মামা তখন রুমাকে বিয়ে দিয়ে দেবে। রুমা তখন এসএসসি পাসও করছে, এসএসসি পাস করছে, বিয়ে দিয়ে দিবে। তো এক পর্যায়ে আমার মামা তখন বলতেছে যে, আমার মা তখন কী করলো, আমারে বলতেছে যে এই ঘটনা, নাবিল এখন কী করব। আমি তখন বললাম যে মা এখন কী করবা। মামারে বললো মামা যদি রেগে যায়। আমার মা বলে মনে হয় না রাখবে, কারণ আমি কিছু টাকা তোর মামারে ধারও দিছি। ওই সময় আমার আম্মা প্রায় 50-60 হাজার টাকার মতো মামারে ধার দিছে। তো মামার অবস্থা ওই সময় অতটা ভালো ছিল না, মোটামুটি খারাপ অবস্থার মধ্যেই ছিল মামা। তাই এখন টাকা পয়সা ধার নিছে। তা মা বলতেছে যে টাকা যেহেতু ধার নিছে আমার কাছ থেকে, আমার চোখের উপরে কথা বলবো না। আর আমার ভাই তো আমি জানি, তুই আল্লাহর উপরে ভরসা রাখ, আমি তোর মামারে জানাই। পরে মা তখন বললো কি, মামার সাথে কথা বললো, মামারে জানাইলো যে দেখ এই ঘটনা, এখন তো নাবিল তো বিদেশে গেল আজকে এত বছর আগে তোর মেয়ের সাথে নাবিলের বিয়ে হয়েছে, কাবিনের পেপার আমার কাছে আছে, কাবিনের কাগজ আমি তোর দেখাইতে পারবো। এইসব দেখে তো মামা তখন প্রথমে খুব রাগারাগি করলো যে আপনি এত বড় একটা কাজ করলেন, আপনি আমারে কেন জানাইলেন না, আমি তো মেয়ের বাবা, আমাকে জানাইতেন। আমার মা বলে বাইরে তখন তো আমার ছেলের কাছে টাকা পয়সা ছিল না, ও গরিব মানুষ ছিল, তো তখন তো তুই আর তোর মেয়েরা আমার ছেলের কাছে বিয়ে দিতে না, যার জন্য আগে দুঃখ কষ্টে ছেলেটারে বিদেশ পাঠাইছি, অ্যান্ড এখন আমি তোরে জানাইছি। মামা তখন বলে যে না, আপনি কাজটা ভালো করেন নাই। আমার আমার সাথেও মোটামুটি একটু খারাপ ব্যবহার করলো। তো বিয়ে যেহেতু হয়ে গেছে, এবার আমার মামি পুরো রাজি। মামা যদিও একটু পিস্টান, আমার মামি এক কথায় বলে যে আমরা এত ভালো ছেলে পাবো না, আমার মেয়ে এই বাড়িতে থাকলে মেয়ে আমার বাড়িতে যাতায়াত করতে হবে। আমার মামারও একটাই মেয়ে, ওনার আর ছেলে মেয়ে নাই, এটা আমার বড় মামার একজনই মেয়ে ছিল। তা আমার মামি বলতেছে যে তাইলে আমি যাতায়াত করতে পারবো, আসতে পারবো ওই বাড়িতে, আমার মেয়ে এখানে থাকলে আমার মেয়ে আমার কাছেই থাকবে, আমার কোনো টেনশন, আমি এখানে বিয়ে দিব। এবার মামি মিললাম আমারে রাজি করাইলো, ধাক্কাটাকে আমার রাজি করে। পরে আমারে বলতেছে যে এই ঘটনাতে বাড়িতে আয়, বাড়িতে এসে বিয়ের অনুষ্ঠানটা কর। আমি বললাম মা আমার পক্ষে এই মুহূর্তে বাড়িতে যাওয়া সম্ভব না, আমি এখন যেতে পারবো না। তাও আমার জোরাজুরিতে আমি কোম্পানি থেকে 1 সপ্তাহ ছুটি নিয়েছি। 1 সপ্তাহ ছুটি নিয়ে বাড়িতে গেছি, এবং 1 সপ্তাহ বাড়িতে যাওয়ার পরে তখন আমার বিয়ের অনুষ্ঠান হইলো। এবং আমার এই বিয়ের অনুষ্ঠানে আমি আমার চাচাদেরকে দাওয়াত করছি, জেঠুদেরকে দাওয়াত করছি, পুপিরে দাওয়াত করছি, কিন্তু আমার বাবার বংশের কেউ আমার বিয়েতে আসে নাই, কেউই আসে নাই। আমার নানার বংশের মানুষজন মিল্লা, গ্রামের মানুষজন মিল্লা মোটামুটি অনেক আনন্দ ফুর্তি আয় উল্লাসের মাঝেই আমার সাথে তখন হচ্ছে এই রুমা আক্তারের বিয়ে সম্পন্ন হয়। সপ্তাহখানিকের মতো আমি ওখানে থাকি, দেন আমি তখন আবার বিদেশে চলে আসি। তো বিদেশে আসার পর আমি আলহামদুলিল্লাহ আমি আমার মতো করে ভালো করেই আসি, দিনরাত ভালোভাবে কাটতেছিল, বাড়িতে টাকা পাঠাচ্ছি, বাজার সাজার থেকে শুরু করে মামাই তখন সব কিছু দেখাশোনা করে। কিন্তু তারপরও টাকা কিন্তু আমি আমার আম্মার অ্যাকাউন্টেই পাঠাচ্ছি, আমার নামে অ্যাকাউন্ট করে আসছি, আমার অ্যাকাউন্টে টাকা পাঠাই। শুধু আম্মারে বলি যে আমার শুধু খরচের টাকাটা তুমি ব্যাংক থেকে উঠাবা, বা খরচের টাকাটা আমি রুমারে দিব, এছাড়া তুমি অন্য কোনো টাকা টুকা রুমারে দিও না, বা রুমার সাথে ওরকম কিছু রাখো না। যেহেতু মামাতো বোন, আর যাই হোক ও কিন্তু অনেক ভালো ছিল, রুমা অনেক ভালো। তাই তারপরেও চিন্তা ভাবনা করলাম যে যা হবারটা হয়েছে, এরপর আমি ওর দিকে একটু খেয়াল রাখি। তো এমন করতে করতে পরে আমি কিছু জায়গা সম্পত্তি কিনবো পরিকল্পনা করতেছি। আবার চিন্তা করে জায়গা আমি কিনবো, দলিল করবো আমার আম্মার নামে। এখন এটা আমার মামা যদি 2 নম্বর করে মামার নামে করে ফেলে, এই জন্য আমি আমার মামারেও টাকা দিতে, মানে মার ইয়ারেও টাকা, জমি টমি কিনতেও ভয় পাই। তা মোটামুটি যত টাকা ছিল সবই আমি আমার আম্মার অ্যাকাউন্টে পাঠাইছি, এবং অ্যাকাউন্টে পাঠাই আমি আমার আম্মার অ্যাকাউন্টে টাকা আমি জমা রাখছি। এবং অ্যাকাউন্ট ম্যানেজারের নাম্বারটাও আমি রুমার মাধ্যমে কালেকশন করছি। অ্যাকাউন্টে যে ম্যানেজার আছে তার নাম্বারটা আমি রুমার মাধ্যমে কালেকশন করছি। আমি অ্যাকাউন্ট ম্যানেজারকেও মাঝে মাঝে কল দিই যে আমার আম্মার অ্যাকাউন্টে এই টাকা আসছে কিনা, উনি বলে আসে। তো ওনার সাথে আমার মোটামুটি খুবভাবেই কথাবার্তা হচ্ছে, সব কিছু ঠিক আছে। তো অ্যাকাউন্টের ওই ম্যানেজারটা অনেক ভালো ছিল, ওনাকে ফোন দিলেই তিনি আমার সাথে খুব ভালো করে কথাবার্তা বলতো, এবং সেও খুব ভালো মানুষ আর কি, অত্যন্ত ভালো মানুষ।
এরকম করে সময়গুলো কাটতেছে অনেকগুলো বৎসর, প্রায় 1-2 বছর না, প্রায় 6-7 বছরের মতো আমি বিদেশে ছিলাম একটানা 6-7 বছর বিদেশে ছিলাম, লাখ লাখ টাকা ইনকাম করছি। আর এরই মাঝে কিছু জায়গাও কিনছি আমি আমার আম্মার নামে। তো এটাও আমি 1 ঘন্টা না 2 ঘন্টার মতো কিনেছিলাম, অল্প কিছু জায়গা, তাও আমাদের বাড়ির পাশে, আমাদের যে ঘরটা আছে ওই ঘরের পাশে। আমার মামা বলতেছে এই জায়গাটা কিন, তাহলে তোদের বাড়িটা বড় হইব। জায়গাটা আমি তখন আমার আম্মুর নামেই কিনছি, যাক সব কিছু আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই করলাম। 6-7 বছর পরে এবার আমার মামারা আমার সাথে খারাপ ব্যবহার করতেছে যে তুই তাড়াতাড়ি আয়, দেশে আইসা তোর কোনো সন্তানাদি হয় না, একটু সন্তানাদি হওয়া দরকার, এটা ওইটা আমার মামারা বলতেছে। তো বলতেছে, পরে আমি তখন মানে জোরাজুরি করতেছে, মাও বলে তুই বাড়িতে আয়, নিজের কোনো সন্তানাদি না হইলে টাকা পয়সা দিয়ে কী হবে, তা ভবিষ্যৎ তো নাই। পরে আমি দেশে আসার পরে আমি তখন একবারেই চলে আসি এই কারণে যে আমার ব্যাংকে তখন প্রায় 35 থেকে 40 লাখ টাকার মতো ছিল, যেটা আমার হিসাব করা অ্যাকাউন্টের টাকা, এবং মোটামুটি আমার আম্মার অ্যাকাউন্টেই ছিল, আবার আমার কাছে অল্প কিছু টাকা ছিল। কিন্তু ভাবলাম সব কিছু মিলে দেশে গিয়া আমার এবার টিন ব্যবসাটা ভালো লাগে, ওই যে চট্টগ্রাম থেকে বা ঢাকা থেকে টিনেই না গ্রামে টিন বিক্রি করা, তা ওইরকম একটা টিনের একটা দোকান দিব বড় করে, সাথে রড সিমেন্ট এটা ওইটা উঠাবো, এগুলোর একটা দোকানপাট করব, এমন একটা ইচ্ছা মনের মধ্যে জাগার পরে তখন ওই পরিকল্পনা অনুযায়ী আমি তখন সব কিছু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বিদেশ থেকে তখন একেবারে দেশে চলে আসলাম। আসার পরে ভালো করেই চলতেছি, সব কিছু ঠিকঠাক মতোই আছে। এই রুমা আমার ঘর থেকে বেরোতে দেয় না, আমার সাথে ঘরের ভিতরেই আছে, সব কিছু মোটামুটি ঠিকঠাক মতোই চলতেছে। এমন করতে করতে রুমা হঠাৎ করে আমার বলে, কিছুদিন থাকার পর আমার বলে তুমি আবার বিদেশে চলে যাও, 5-6 দিন পরে। তো আমি বললাম কেন বিদেশে চলে যাবো কেন? ও আমার বলে তুমি দেশে থাকার দরকার না, তুমি বিদেশে চলে যাও। তা এরকম করে কেন বিদেশে চলে যাবো? আমাকে বলে দেশের অবস্থা ভালো না, দেশে ব্যবসা বাণিজ্য করলে টাকা পয়সা থাকে না, দেশে ব্যবসা বাণিজ্য করার প্রয়োজন নাই, তুমি বিদেশে চলে যাও। মানে আমার সাথে জোরাজোরি করতেছে। তা আমার কথা আমি একবারে ক্যান্সেলেই চলে আসছি। এখন ক্যান্সেলে চলে আসছি এটা বলার পরেই রুমা তখন আমার উপরে খেপে গেছে যে আমি তোমার বউ, তুমি কারা জিজ্ঞেস করে আসছো? তোমার তো একবার আমাকে জিজ্ঞেস করা প্রয়োজন ছিল যে তুমি যেহেতু ক্যান্সেলে চলে আসতেছো, তা তুমি আমাকে জিজ্ঞেস করলে না, তুমি তো আমাকে কোনো মূল্যায়নই করো না, আমাকে কোনো দামই দাও না। মানে এটা ওইটা বলে রুমা তখন আমার সাথে খুব দুর্ব্যবহার করতেছে, মানে খারাপ ব্যবহার করতেছে। আমি বললাম আমার সাথে খারাপ ব্যবহার করো না, চলে আসছে ঠিক আছে, প্রয়োজন হলে আবার যাবো। এইরকম করে কথাবার্তা বলতে বলতে তখন আমি হঠাৎ করে বললাম ব্যবসা দিব, আমি একটু ব্যবসা বাণিজ্য করবো। অ্যান্ড এরই ম্যাচে একদিন রাতের বেলায় হঠাৎ করে রুমা আমারে বলতেছে ওর আম্মা অসুস্থ, আমার এটা বলতেছে আম্মা অসুস্থ, আমি আমাদের ঘরে ঘুমাবো। তাই বললাম যে ঠিক আছে যাও তোমাদের ঘরে ঘুমা। তা ওদের ঘরে ঘুমাইতে গেছে, ওদের ঘরে ঘুমাইতে যাওয়ার পরেই হঠাৎ করে ওর এক মামাতো ভাই ওদের ঘরে আসছে। না আমি তো এটা জানি না। রাত 1টার দিকে আমি ওইদিকে হাঁটতে গেলাম আর কি, নানু বাড়ির ওইদিকে যেয়ে দেখতেছি যে ওর মানে কেমন জানি একটা আসলে ওই যে শব্দগুলো শোনা যাচ্ছে বাইরে। আমার মামা তো টিনের ঘর ছিল, তেমন একটা শব্দ শোনা যাওয়ার পর আমি কিরে মামি ঘরে থাকে এবং যে রুম থেকে শব্দটা আসতেছে ওই রুমে তো আমার বউ থাকে। পরে আমি ওরে কল দিলাম, কল দেওয়ার পরে ও তখন মোবাইলটা লাইনটা কেটে দিল। 2বার কল দেওয়ার পর লাইনটা কেটে দিল। 3বার কল দেওয়ার পরে ও তখন করলো কি, মোবাইলটা রিসিভ করে বলতেছে আমি ঘুমাইতেছি। তাই আমি বললাম যে তুমি আমার কাছে আসো, আমার ভালো লাগতেছে না, তুমি একটু আসো। আমি এখন আসতে পারবো না, আমি পরে আসবো। আমি তখন কনফার্ম হয়ে গেলাম যে ওই ছেলে ওর রুমেই আছে, ওর মামাতো ভাই। এর আগে কিন্তু আমি ওর মাঝে খারাপ কোনো কিছুই দেখি নাই। পরে আমি হঠাৎ করে গিয়ে ওর ঘরের দরজা নক করলাম। ঘরের দরজা নক করার পরে মামা গেট খুললো। গেট খোলার পরে আমি বললাম যে মামা কোথায়? রুমা কোথায়? বলে রুমা তো তার রুমে। আমি বললাম যান রুমার দরজা ধাক্কান, রুমারে বের করেন। আমার মা বলে কেন কী হয়েছে? মামা বলে কেন কী হয়েছে? আমি বললাম যে দরজা ধাক্কান। গিয়ে আমি রুমার দরজা ধাক্কা দিয়ে শুরু করছি। এবার মামাও যখন বলতে সেই দরজা খোল। দরজা খোলার পরে দেখি যে এবার একেবারে বিবস্ত্র অবস্থায় রুমাকেও পাইলাম ঘরের ভিতরে, এবং একইভাবে ওর মামাতো ভাই রুমে। এটা দেখার পরে ওই এত চালাক, মানে দরজা খোলার সাথে তখনগুলো কি লুডুঘর নিয়ে বসছে, লুডো খেলতেছে। রাত তখন 2টা বাজে। আমার মামা ঘরে ঢুকেই ওর মানে দেবরের ছেলেরে জ্যাঠসের ছেলেরে মারা শুরু করছে, ওর মামাতো ভাইরে মারা শুরু করছে। ওর মামাতো ভাই তখন রুম থেকে বেরিয়ে গেছে। রুমা বলতেছে মা আমরা একটু লুডো খেলতেছি ঘরের মধ্যে, কী হয়েছে? লুডো খেলতেছে। মামা বলে বেয়াদব, এত রাতের বেলায় তুই ওর সাথে কিসের লুডো খেলা তোর? আমি বললাম মামা আস্তাগফিরুল্লাহ, আমি যেটা আমার 2 চোখে দেখেছি, আমি তো এই বউ রাখবো না। আমি মুখের উপরে বললাম যে মামা আমাকে তালাক দিলাম, আগে মুখের উপরে। মা বলে একটু ভাব। আমি বললাম ভাবার কিছু নাই তো, যেটা আমি নিজের চোখে দেখলাম, এইটা নিজের চোখে দেখার পরে তো আর এখানে তো আর কোনো কিছু থাকতে পারে না। আমি ওকে আপনার সামনে, মামির সামনে, আমি আপনাদের দুজনের সামনে ওকে 22 তালাক দিলাম, মানে 3 তালাক দিয়ে দিছি। তালাক দেওয়ার পরে বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে আমার মামা ঘরে চলে আসছি। পরের দিন মামা তখন সকালে মামিরে নিয়ে আসছে, গ্রামের আরও 4-5 জন লোক নিয়ে আসছে আমার বাড়িতে। আমার মা তো তখন মনে হয় হার্ট অ্যাটাক করা রুগীর মতো হয়ে গেছে এগুলো শোনার পরে। মামা এসে বলতেছে যে নাবিল তুই তো তালাক দিয়েই দিছস, এবং এটা তো তালাক হয়েই গেছে, যেহেতু আমরা দুজনে শুনছি।
তো এখন এটা ভাঙাভাঙি কীভাবে করবি? আমি বললাম ভাঙাভাঙি কীভাবে করবো, যেহেতু আমি ওরে বিয়ে করছি, কাবিন দিয়েই তো বিয়ে করছি, ওই সময় 3 লাখ টাকা কাবিন দিয়েছিলাম 3 লাখ। তো আমি বললাম যে 3 লাখ টাকা কাবিন করছি, আমি আমার 3 লাখ টাকা ওকে দিয়ে দিব। মা বলে 3 লাখ টাকা দিয়ে দিবি, কখন দিবি? আমি বললাম যে আমি আজকের মধ্যে দিয়ে দিব, আমি যাবো ব্যাংকে যাবো, টাকা উঠে আনবো। মা বলে ঠিক আছে, তাহলে 2টার মধ্যে টাকা নিয়ে আসিস, 2টার মধ্যে গ্রামের সবাই মিলে বৈশা এটা আনুষ্ঠানিকভাবে এটার একটা ফয়সালা হবে। তো আমি বললাম যে ঠিক আছে, আমি 2টার দিকে ব্যাংকে যাব, আমি এখনই ব্যাংকে যাব, গিয়ে টাকা উঠান, আমি টাকা উঠে দিয়ে দিব। ভাই আমি যখন ব্যাংকে গেলাম টাকা উঠানোর জন্য, ব্যাংকে গিয়ে টাকা উঠে দেখতে পাই যে আমার ব্যাংকে আছে শুধুমাত্র 6,000 টাকা। 41,55,000 টাকা আমার ব্যাংকে থাকার কথা। 41,55,000 টাকার ভিতরে আমার ব্যাংকে আছে শুধুমাত্র 6,000 টাকার মতো, 6,000 সামথিং। আমি প্রথমে মনে করলাম যেটা মনে হয় ভুল অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট মনে হয় এটা না, অন্য অ্যাকাউন্ট মনে হয়। 3বার অ্যাকাউন্ট চেক করলাম, 3বারে অ্যাকাউন্ট দেখলাম এই অবস্থা। প্রতিটা দাগে 5 লাখ 4 লাখ এরকম করে করে অনেক আগেই, মানে আজ থেকে অনেক বছর আগে টাকাগুলো সব উঠে ফেলা হয়েছে। আমি টাকা পাঠানোর সাথে সাথে টাকা উঠে ফেলতো তা। এবং প্রতিটা ব্যাংক ইয়ের ভিতরে আপনার আমার আম্মার সিগনেচার দেওয়া শিখাইছে, আমার আম্মার সিগনেচার দেওয়া আমি শিখাইছি। তা সিগনেচার দিয়ে আমার আম্মার সিগনেচারে সব টাকা উঠানো। পরে আমি তো অবাক যে কী ব্যাপার, আমার টাকা কোথায় গেল? পাগলের মতো বাড়িতে এসে মারে দিলাম, মা আমার ব্যাংকে তো টাকা নাই, ব্যাংকে তো আমার 41 লাখ টাকার উপরে ছিল, ব্যাংকে আছে 6,000 টাকা। আমার আম্মা বলে কী বলছ তুই, 6,000 টাকা থাকবে কেন? হ্যাঁ বললাম 6,000 টাকা আছে, তুমি ব্যাংকের কোনো পেপারে সিগনেচার করছো? আমার আম্মা বলে বাবারে, আমার যতটুকু মনে আছে, ব্যাংকে গেলে তো মনে কর ওই ব্যাংক ম্যানেজারের সামনে আমি ইয়াতে সিগনেচার করি, এই তোর ইয়াতে সিগনেচার করি ওই যে চেকবুকে। তো তোর বউ আমারে ওই ব্যাংকে নেওয়ার আগে নকল কয়টা চেকবুক আনছিল, আমারে বলে যে আম্মা এটা নকল, এটা আসল না, আপনি এটার মধ্যে সিগনেচার করে করে শিখেন। তো প্রতিদিন ব্যাংকে যাওয়ার আগে সে আমাকে 3-4 বার করে অন্য একটা ইয়াতে ব্যাংক কাগজে না কি আমি জানি না, ওইখানে সিগনেচার নিত, মানে সিগনেচার নিত, আমার নাম লেখা শিখাইতো 2 বা 3 বার করে আমাকে নাম লেখা শিখানো ক্লিয়ার হইলে এরপর আমাকে ওই ব্যাংকের ম্যানেজারের সামনে নিয়ে যেত। আবার অনেক সময় দেখা যায় ব্যাংকে যাওয়ার পরেও অন্য কাগজের ভিতরেও তিনি আমার সিগনেচার নিত, নিয়ে আমাকে নাম লেখা শিখাইতো, যাতে ব্যাংক ম্যানেজারের সামনে সিগনেচার করলে যাতে সিগনেচারটা ঠিকঠাক মতো হয়, এবং মানে সিগনেচার যাতে কোনো ভুল না হয়, টাকা যাতে দিয়ে দেয়। আমার সিগনেচার নাকি এক এক সময় এক এক রকম হয়, তোর বউ বলে যে আমার সিগনেচার এক এক সময় এক এক রকম হয়, এই জন্য সিগনেচারটা ভালো হওয়ার জন্য সে আমাকে ওরকম করে আসলটা সিগনেচার দেওয়ার আগে আরও কয়েকটা নকল নিয়ে নিত। আমি তখন বুঝে গেলাম যে তাইলে এটাই তো ঘটনা তো এটাই। এবং আমি তখন পুনরায় ব্যাংকে আবারও গেলাম, ব্যাংক ম্যানেজারে দিলাম, কারণ আমি তো সবসময় ব্যাংক ম্যানেজারে ফোন দিতাম, ব্যাংক ম্যানেজারকে ফোন দিতাম যে আমার অ্যাকাউন্টে টাকা আছে কিনা, উনি বলতো আছে। আমি যে বললাম ভাই আমার নাম নাবিল, আমি কাতারে থাকতাম, আপনি সবসময় ফোন দিতাম যে আমার অ্যাকাউন্টে টাকা আছে কিনা, আপনি বলতেন আছে। উনি বলে আপনি আমার কোনোদিন ফোনই দেন নাই। আমি বলি ভাই আমি আপনার জন্য গিফটও পাঠাইছি। উনি বলে হ্যাঁ আপনি আমার জন্য গিফট পাঠাইছেন, আমি আপনার গিফট পাইছি, ওনার আমি একটা মোবাইল ফোন পাঠাইছিলাম বিদেশ থেকে, আমি আপনার গিফট পাইছি, কিন্তু আপনি কোনোদিনও কখনোই আপনি আমাকে ফোন করেন নাই। কান্নাকাটি করে চলে আসতেছি। দারোয়ানটা আমাদের এলাকার ছিল, দারোয়ানটা আমারে বলে ব্যাংক ম্যানেজারের সত্য কথা বলবো কেমনে, ব্যাংক ম্যানেজারের কোলবালিশ ছিল আপনার বউ। আমি বলি মানি? পরে বলে কতদিন দেখছি ব্যাংক ম্যানেজারের রুমের ভিতরে আপনার বউ ঢুকে যাইতে, 2 ঘন্টা 3 ঘন্টা পরে গোসল করা পর্যন্ত বের হয়। শোনার পরে আমি তখন আর দুনিয়াতে নাই, মানে কার কাছে যাব, মানে বিচার কার কাছে দিব, আল্লাহ কোথায়? বাড়িতে আসতে না আসতে গ্রামের সব মানুষ একসাথ, সবাই বলে দাও কাবিনের টাকা, সবাই আমারে বলে এখন রুমার কাবিনের টাকা দিতে হবে, এই জন্য নতুন নাটক শুরু করছো তুমি, মিয়া নাটক ফাটক যাই করো, তুমি নিজের মুখে ওই মেয়েরা তালাক দিছো, তোমারে এখন সব টাকা পরিশোধ করে দিতে হবে। আমি বললাম ভাই এটা কি ধরনের কথা বলেন, আমার কাছে তো তেমন কোনো টাকা নাই। পরে বলে এখন টাকা দিতে হবে। আমি যে ঘরবিটায় থাকতাম, মানে আমি যে বিল্ডিংটা বানাইছি, আমার কাছে কিন্তু তখন টোটালি টাকা ছিল না, মানে 20-25 হাজার টাকার মতো ছিল। আমি এমনিও ব্যাংকে যাইতাম, আর
আমি বিদেশ থেকে আসার পর আমি প্রতিদিনে ব্যাংকে যাওয়ার পরিকল্পনা করতাম, কিন্তু রুমা আমাকে এই উসিলা দিয়ে ব্যাংকে যেতে দিত না। এবং এরকমও হইতো যে আমার টাকা দরকার হলেও আমাকে দিত 5,000 10,000 বলে আমি আব্বার কাছ থেকে এনে দিতেছি, তোমার কষ্ট করে ব্যাংকে যাওয়ার দরকার নেই, তোমার ব্যাংকে যেতে পারো। আমি দেশে আসার পরও ব্যাংক ম্যানেজারকে ফোন দিচ্ছি যে আমার অ্যাকাউন্টে টাকা আছে কিনা, তিনি বলে আছে। সে আমাকে তার বাবার কাছ থেকে বলে আমি 5,000 10,000 আইনে দিতেছি, তুমি এখান থেকে নিয়ে যাও, তোমার কষ্ট করে ব্যাংকে যাওয়ার দরকার না। আমি ব্যাংকে যাইতেই দিত না। এখন তো বুঝলাম যে কেন ব্যাংকে যাইতে দিত না, ব্যাংকে না যাইতে দেওয়ার কারণটা কী ছিল। পরে সবাই বলে টাকা দেওয়া লাগবে, তখন আমার কাছে তো আর টাকা নাই। আমি বললাম যে বাইরে টাকা দিত নাই, আমাকে সময় দেন, 1 সপ্তাহ সময় দেন। তা বলে 1 সপ্তাহ না, তোমার 3 দিন সময় দিলাম, 3 দিনের ভিতরে তুমি টাকা জোগাইয়া 3 দিনের মধ্যে টাকা দিবা। আর 3 দিনের টাকা যদি তুমি না দাও, আমরা আইনের আশ্রয় নিব। আইনের আশ্রয় পরে আগে গ্রামবাসী তোমার কুত্তার মতো পিটাবো। তোমার তো কোনো এই গ্রামে তোমার কোনো ঠিকানাই ছিল না, তুমি অন্য গ্রামের মানুষ ছিলা, ওই গ্রাম থেকে তুমি এই গ্রামে আসছো। এখন আসার পরে তুমি আমাদের গ্রামের মেয়ের নামে এত বড় কলঙ্ক তুলে দিলা। মানে আমার মামাও অস্বীকার, মামিও অস্বীকার যে আমি যে আমার মামাতো বোন রে, আমার বউ রুমারে আমি যে তার মামাতো ভাইয়ের সাথে দৌড়ছি, আমার মামা এটা পুরোই অস্বীকার। আমার মা বলে না, এটা মিথ্যা কথা, আমার মেয়ে ওরকম কিছুই করে নাই। সে আমার মেয়েরে ফোন দিছে, আমার মেয়ে তার ঘরে যায় নাই কেন, আমার বউ অসুস্থ, এই মেয়ে আমার বউয়ের কাছে আসছে, তার ঘরে যায় নাই কেন, এই রাতের মধ্যে আমার মেয়ের সাথে তার স্বামী স্ত্রীর সম্পর্ক করা লাগবে, জোরাজোরি শুরু করছে। আমার মেয়ে বলে আমি যাবো না, আর আমি আম্মুর কাছে থাকবো। এই কথা বলার পরিপ্রেক্ষিতে ও মুখের মধ্যে দুমদুম করে 3 বার তালাক দিয়ে দিছে। মানে পুরো ঘটনাটাকে সম্পূর্ণ উল্টে দিল আমার মামা। আমি বললাম যে এটা কী ধরনের কথা। গ্রামের সবাই বলে এখন তুমি তো খারাপ মানুষ, তুমি এখন কাবিনের টাকা দিতে হবে বললে তুমি কেউ তোমার ব্যাংক থেকে টাকা লয়ে গেছে, আর তোমার ব্যাংক থেকে টাকা নিবে কে। আমার আম্মাও বলে যে এরকম আমার ভাইয়ের মেয়ে আমার কাছ থেকে সিগনেচার নিত, আমাকে নাম লেখানো শিখাইতো। তাও তখন অনেকগুলো কাগজ রুমা বের করে দেখেন, আমি এইসব কাগজে আম্মাকে সিগনেচার লেখা শিখাইছি, কিন্তু এইসব কাগজে সিগনেচার নিতে কখন যে চেক বই সিগনেচার নিয়ে নিছে আমার আম্মা বলতেই পারবে না। এবং ব্যাংক ম্যানেজার তো তার হাতেই ছিল, সুতরাং এটা তো জাস্টিফাই করার কোনো প্রয়োজন নয়। সবসময় তো সেই গিয়ে আমার আম্মার সাথে টাকা উঠায়। আমি এমনি হুট করে বলে বসলাম যে ও তো ব্যাংক ম্যানেজারের সাথে অবৈধ সম্পর্ক করছে, আমি ব্যাংকের ওখান থেকে রিপোর্ট পাইছি। এই কথা বলার পরে সবাই বলতেছে তোরে, মানে আমাকে তেরে আসে মারার জন্য। আরেকটা কথা বলে 3 দিনের সময় দিয়ে তারা তখন চলে যায়। আমার আম্মা বলে একটা কাজ কর, আমাদের তো শেষ সম্বলে বিটাটা বিল্ডিং সহ বাড়িটা বিক্রি করে দে। তাই আমি বললাম যে বিল্ডিং সহ বাড়ি বিক্রি করে দিব, আমরা কই থাকবো। আমার আম্মা বলে যেখানে খুশি আমরা সেখানেই থাকবো, আমরা থাকবো শহরের মধ্যে গিয়া, আমাদের তো কোনো কিছুই ছিল না, যতটুকু পাইছি ওগুলো তো আল্লাহর দান আল্লাহ নিয়ে গেছে, বাদ দে বাবা, আমরা এখান থেকে গ্রাম ছেড়ে আমরা শহরে চলে যাব, আমার শরীর এখনও শক্তি আছে, আমি চাকরি বাকরি করবো। বললাম মা তুমি এটা কী বলো, এখন চাকরি বাকরি করার কোনো সময় আছে মা, তুমি চাকরি বাকরি করতে পারবা। আমার আম্মা বলে নিলি কী করবো বাবা, কী করবো বল। আমি তখন গ্রামের লোকজন ডাকলাম যে আমার যেই বিল্ডিংটা আছে, বিল্ডিংটা প্রথমে বিল্ডিংয়ের যে ইটগুলো আছে এগুলো ভাঙলাম। বিল্ডিংয়ের কাজ তো ধরেন এখনও সম্পূর্ণ ক্লিয়ার হয়নি, অনেক অংশে কাজ বাকি আছে। এই রেডি বিল্ডিংটা যতটুকু ছিল অতটুকুর ভিতরে বিল্ডিংটা ভাঙলাম। বিল্ডিংটা ভাঙা শুরু করছি। আমার গ্রামের মানুষ বুদ্ধি দিতে আছে, একটা কাজ কর, বিল্ডিংটা সহ জায়গাটা বিক্রি করে দে, তাহলে একটু মোটামুটি বেশি টাকা বিক্রি করতে পারবি। তা বিল্ডিং সহ জায়গা বিক্রি করার জন্য যখন মানুষের কাছে যাইতাম, কেউ আমার কাছ থেকে বিল্ডিং সহ জায়গা কিনতে, মানুষ আসছে কিন্তু আমার মামা দেয় না। মানে আমার মামা অনেক ক্ষমতাধর ব্যক্তি ছিল ওই এলাকায়, তো আমার মামার কারণে কেউ আমার কাছ থেকে জায়গা কিনতে আসে না। বিল্ডিং সহ জায়গা কিনবে সবাই বলে যে না, মানে আমার মামা আছে, আমার মামার ভয়ে কেউ কিনতে আসে না, সবাই মামার উপরে তোয়াক্কা যে মামা যেহেতু আছে মামার উপরে কেউ কথা বলবে না। যেই কিনতে আসে আমার মামা ভিটু দেয়। শেষ পর্যন্ত চিন্তা করলাম বিল্ডিং তো বিক্রি করতে পারতেছি না, জায়গাও বিক্রি করতে পারতেছি না। পরে শেষ পর্যন্ত বিল্ডিংয়ের যে ইটগুলো ছিল ভাই, এই ভাঙা ইটগুলো নিয়ে একটা করে ইট বিক্রি করছি। ইট বিক্রি করে কিছু টাকা পাইছি, তাও 3 লাখ টাকা হয় না। বুঝেন তো আপনি, মানে বানানো ইট এরকম করে এইসব ইট বিক্রি করলে, ঘর ভাঙিয়ে ইট বিক্রি করলে কয় টাকা পাওয়া যায়, ঘর ভাঙতেই তো দুনিয়া টাকা লাগে। আসলে এই দুঃখের কথা বলে বোঝানো যাবে না। তারপরেও ইটগুলো সব বিক্রি করলাম, করার পরে জায়গা আমার কাছ থেকে কেউ 1 লাখ টাকা দিয়েও কিনে না, মানে কেউই কিনে না জায়গা। সবাই বলে তোমার মামা আছে, তোমার মামা কিনবে। এখানে আমরা জায়গা কিনা, পরে আমরা যাবো কীভাবে, ঢুকবো কীভাবে, কারণ তোমার এই জায়গার চারিপাশে তোমার মামার জায়গা। এবং আরেকটা ব্যাপার হচ্ছে,
আমার মায়ের নামে যে জায়গাটা আমি কিনেছিলাম, এই জায়গাটা আমার মামা টেকনিক্যালি, যেটা আমার মনে আগে থেকেই সন্দেহ ছিল, আমার মামা ওই জায়গাটা আমার মামাতো বোনের নামে আমার মামা কিনছে। ওইখানে দলিল আমার আম্মুর নামে হয় নাই। আমাকে যে দলিলটা বিদেশে, যেই দলিলের ছবি আমাকে পাঠানো হয়েছিল, এই দলিলটা ফেক একটা দলিল ছিল। আসলে মূল দলিল আমার মামাতো বোনের নামে দলিল হয়েছে, মানে আমার বউ রুমার নামে দলিল করা হয়েছে। পরে ওইটাও আমার গেল। এবার আছে নানা যে জায়গাটা আমার মায়ের নামে লিখে দিয়ে গেছে, যেটা আমার মায়ের সম্পদ, মায়ের নামে বলতে আমার নামে লিখে দিয়ে গেছে, আমার নামে নানা লিখে দিয়ে গেছে শেষ পর্যন্ত। ওই সম্পদটা পর্যন্ত আমি পাইলাম না। আর আমার মনে হয় ওই সম্পদটা যদি আমার মায়ের নামে লিখে দিত, তাহলে ওইটাও তারা দলিল করে নিয়ে যেত। আমার নামে লিখে দেওয়ার কারণে আমার নানা আর ওইটা নিতে পারে না, আমার মা আর ওইটা নিতে, আমার মামা আর ওইটা নিতে পারে না। আর নানা যে কীভাবে আমার নামে লিখে দিল, এটা আল্লাহই ভালো জানে। মানে নানা হয়তো কুদরতে ভালো মানুষ ছিল, বুঝতে পারতো যে নিজের মেয়ের নামে দিলে হয়তো তার ভাইরা নিয়ে যাবে। আমার মা তো একটু সরল সোজা বোকা টাইপের মানুষ ছিল, যার জন্য নানা জায়গাটা আমার নামে লিখে দিয়ে গেছে। তাই জমিতে মানে মাঠে ঘাটে যে জায়গা ছিল, ওগুলোও নানা আমার নামে লিখে দিয়ে গেছিলো। মাঠের জায়গা তো আগেই বিক্রি করে দিলাম বিদেশে যাওয়ার সময়। এখন তারপর অবস্থাটা এরকম হইলো যে আসলে মানে কোনো কিছু বলার অবকাশ নাই যে কাউকে কোনো কিছু বলবো। এবং বর্তমান পরিস্থিতি এতটাই ভয়ানক, এতটাই খারাপ অবস্থা যে কারো সামনেও যাইয়া মুখ দেখানোর মতো অবস্থা নেই। দেখতে দেখতে 3 দিন কেটে গেল, 3 দিন 4 দিন কেটে গেছে এবং মানুষ আসতেছে আমাকে থানায় দিয়ে দিবে। শেষ পর্যন্ত আমার মামা আমারে বলে, তুই ইট বিক্রি করছিস কত টাকার? আমি ভাই কম করে হলেও 6 লাখ টাকার ইট, 6 থেকে 7 লাখ টাকার ইট আমি বিক্রি করছি মাত্র 2 লাখ টাকা। তাও 2 লাখ টাকার ভিতরে আমাকে 1.5 লাখ টাকা দিয়েছে, 50,000 টাকা যে ইট কিনে নিয়েছে সে দিবে বলে ঘুরাইতে আছে। মা বলে 1.5 লাখ টাকা দে আর জমিটা আমার নামে লিখে দে, তাইলেই হবে। আমি বললাম, জমি আপনার নামে লিখে দিলে আমি মায়ের নিয়ে কোথায় থাকবো? মাকে নিয়ে কই থাকবো? মা বলে, এটা তো আমার দেখার বিষয় না। বললাম, মামা এটা কী ধরনের কথা আপনি বলেন? জায়গা তো আমার বাপের জায়গাতে আমার নামে লিখে দিবি। তাই বলে আমি আম্মাকে নিয়ে কই যাবো? আমার মা বলে, এটা দেখার বিষয় না। যে জমির দাম বর্তমান বাজারে কম করে 7 থেকে 8 লক্ষ টাকা আছে, সেই জমি প্রায় 1 লাখ টাকা আমি মামারে দলিল দিয়ে আসতে বাধ্য হয়েছে। এবং দলিল খরচের জন্য মামা আমার কাছ থেকে পরে টাকা নিয়ে গেছে। কার কাছে যাব ভাই? কারে বলবো ভাই? কে করবে বিচার? আল্লাহ কোথায়, আইন কোথায়, আদালত কোথায়? আমি কিচ্ছু জানি না। পাগলের মতো আমার মায়ের নিয়ে শূন্য হাতে বাড়ি থেকে বেরিয়ে যাব। ওই সময় গ্রামের এক মহিলা, তিনি কিছুটা হলো আমার আম্মার দুঃখ বুঝতো, পাশের বাড়ির ছিল। ওই মহিলা আমারে বলে, নাবিল কই যাবি তোর মারে নিয়া? আমি বলি, খালা কই যাবো তা তো জানি না, কই যাবো তা তো আর জানি না, পরে আমাদের বাড়িতে আয়, আমাদের ঘরে থাকবি। আমি বললাম, খালা আপনাদের ঘরে থাকলে যদি মামা আপনাকে ক্ষতি করো, কিচ্ছু করবো না, আমাদের ক্ষতি কেমনে করবো, তুই আয়। পরে আমারে আর মারে ওই দুই সম্পর্কের খালা পাশের ঘরের, তিনি তখন জায়গা দেয়। পরে তার ঘরের ভিতরে তখন আমি আমার মারে নিয়ে তখন এখানে মাথা গুটি এখানে থাকি তখনকার। এবং আমার এই ঘটনার পরে আমার মামাতো বোনকে বিয়ে দিয়ে দেয় ওই তার মামাতো ভাইয়ের কাছে, মানে আমার বউ রুমা আক্তারকে তার মামাতো ভাইয়ের কাছে বিয়ে দিয়ে দেয়। অনেক ধুমধাম করে, অনেক আয়োজন করে বিয়ে দিয়ে দেয়। আমি তখন আবার সেই মাঠে ঘাটে কাজ করি, আল্লাহর কাছে কান্দি। আল্লাহ, আমার মা শুধু আমার একটা কথাই বলতো, ভাই মা শুধু একটা কথাই বলতো, আল্লাহ তোর অনেক দিব। আমার বাপে তোর দাদা আমারে বইলে গেছে যে বৌমা একদিন তুমি অনেক টাকার মালিক হইবা, তোমার ছেলে তোমার এত সুখে রাখবো যে সুখের বর্ণনা দিয়ে তুমি শেষ করতে পারবে না, যে সুখ তুমি কখনো স্বপ্নও চিন্তা করো নাই, সেই দিন এখনও বাকি আছে বাবা। আর মা শুধু আমারে বলতো, নাবিল এখনও সেই দিন বাকি আছে তো। আমি জানি তুই একদিন অনেক বড় লোক হবেন। কেমনে মা, কেমনে বড় লোক হবো? কও, বড় লোক হওয়ার কোনো রাস্তা কি আছে মা? থাকার মতো একটুকু জায়গা নাই পৃথিবীর বুকে? তুমি আমারে বললে যে আমি বড় লোক হবো। মা আমারে বলো, বড় লোক তুই হবি, তুই একদিন অনেক টাকার মালিক হবি, অনেক টাকা হইব তোর, তুই দেখে নিস একদিন তুই মাথা উঁচু করে এই গ্রামে বসবাস করবি। মায়ের ওই কনফিডেন্সটা সাথে নিয়ে আমি তখন আবারও মাঠে ঘাটে কাজ করতে শুরু করি। অনেক বছর বিদেশ করে আসছি তো ভাই, অনেক মোটা হয়ে গেছে, কাজ করতে পারি না, আর মানুষ কাজে নেয়ও না। তারপরও ওই যে আগের অভিজ্ঞতা আছে, অস্ত্র জমা দিয়েছি ভাই, ট্রেনিং তো জমা দিই নেই, সেই ট্রেনিংটাকে আবারও কাজে লাগাইলাম, আবারও মাঠে ঘাটে কাজ করতে শুরু করে, ফসল ফলাইতে শুরু করি। একদিন দুপুরবেলা হঠাৎ করে ফেসবুকের মধ্যে একটা নিউজ দেখতে পেলাম। এই নিয়ে আরও কিছু ঘটনা আছে। আমার মামাতো বোন কিন্তু আমার আরও অপমান করছে, অনেক জুতো দিয়ে পর্যন্ত আমার মারছে, গ্রামবাসীর সামনে অনেক অপমান আমারে করছে, এগুলো নাই বলে। যাই হোক, একদিন দুপুরবেলা কাজ করছি মাঠে, অনেক কাজ করে খুবই ক্লান্ত হইয়া আমি মাঠে বসে আছি, মানে একটা গাছের নিচে বসে যে ফেসবুক চালাইতেছি। ওই সময় হঠাৎ করে ফেসবুকের মধ্যে দেখলাম যে একজন বৃদ্ধ মহিলার কিডনির প্রয়োজন, যে সদৈবান ব্যক্তি কিডনি দেবে তাকে কিছু টাকা দেওয়া হবে, এটা আমি দেখছি।
তো এর আগে কয়েকটা বিষয় আমি একটু বলে রাখি। সামনে কোরবানির ঈদ ছিল। কোরবানির ঈদের আগে আমার আম্মা সবসময় মানে এই ইয়াতে যে ঘরে আমি থাকতাম ওই খালাদের ঘরে টিভি ছিল, তো তাদের ঘরে আবার ওই টিভির সময় আপনার দেখাইতো, ওই যে হজ হয় যে হজগুলা দেখাইতো। আম্মা দেখে দেখে আম্মা বলে যে হাই রে, আমার ছেলেরা যদি আমার একদিন হজে নিয়ে যাইতো। ওই মহিলার কাছে সবসময় বলে। আর ওই মহিলা মানে ওই খালা আমারে সবসময় বলতো যে নাবিল রে, এত লাখ লাখ টাকা ইনকাম করলি, কি লাভ হইলো তোর বলতো? একটা বার তোর আমার কোদের হজে নিতে, তোর আম্মা আমাদের টিভির মধ্যে হজ দেখা কাবাগর দেখা কান্দে। তাহলে আমার ছেলে যদি আমাকে একটাবার হজে নিয়ে যাইতো, আমি যদি একটাবার হজ করে আসতে পারতাম, আল্লাহর পবিত্র কাবা ঘরটা যদি আমি স্পর্শ করে আসতে পারতাম, যদি আমি একটু হজে যাইতে পারতাম, এই কথা বলে বলা তোর মাটা কাঁদে। আমার মনে অনেক স্বপ্ন ছিল, আল্লাহ যদি একটাবার আমার মারে হজে নিতে পারতাম। এর ভিতরে হঠাৎ করে এই নিউজটা পাই যে এটা কিডনি নিতে চায় এবং কিডনি রক্তের যেই গ্রুপ বলছে গ্রুপটা আমার সাথে ম্যাচ হয়েছে। তো ওখানে ফোন নাম্বার দেওয়া ছিল নিউজে আপনার ফেসবুকের। ওই লোকেরা কল দিলাম, একটা মেয়ে রিসিভ করছে। আমি বললাম যে আসসালামু আলাইকুম, আমার নাম নাবিল হোসেন, বরিশাল থেকে বলতেছিলাম যে আপনাদের এখানে একটা নিউজ আসলো যে একটা বৃদ্ধ মহিলার জন্য কিডনির প্রয়োজন। তা আমার বলে আপনি কিডনি দিবেন নাকি? আমি বললাম হ্যাঁ দিব। তো বলে তাহলে আপনি ঢাকায় আসেন, আপনি সব কিছু চেক করি যে আপনি এখান থেকে নেওয়া যাবে কিনা। তাই আমি বললাম আমার একটা শর্ত আছে। উনি আমাকে বলে সমস্যা নাই, শর্ত আপনার কী শর্ত আছে আমি মানবো, আপনি আসেন। পরে ওই মহিলার কথা মতো আমি তখন ঢাকাতে গেছি। ঢাকাতে যাওয়ার পরে গুলশানে তাদের বাসা ছিল, গুলশানে গেছি। যাওয়ার পরে তারা আমার হসপিটালে নিল, সব কিছু ওকে দেখলো যে হ্যাঁ আমি কিডনি ডোনেট করতে পারবো। পরে মহিলা আমাকে বললো যে এটা আমার মা, আমার আম্মুর জন্য কিডনি লাগবে, তো আপনার শর্ত কী করতে হবে? পরে আমি বললাম ওই মহিলাটা আমার চেয়েও হয়তো একটু বয়স হবে আর কি, যে ধরতে গেলে আমার মতোই বয়স। পরে আমি বললাম যে আপা দেখেন, আসলে কী বলবো আপনাকে, বলে তো কোনো কিছু লাভ নাই। তো আমি গরিব মানুষ, আমার একটা কিডনি দিলে আপনার মা বেঁচে যাবে। আমি এই কিডনি দেওয়ার জন্য কোনো টাকা চাই না যে আমাকে টাকা পয়সা দিতে হবে, এরকম কিছু আমি চাই না। শুধু একটা অনুরোধ করব, পৃথিবীর প্রত্যেকটা আপনার মা যেরকম আপনার কাছে মা, আমার কাছেও মা, পৃথিবীর প্রত্যেকটা বয়স্ক মানুষের সন্তানের কাছে মায়ের মতোই। তো আপনার কাছে আপনার মা যেরকম, আমার কাছে আমার মা একই রকম। আপনার মা আমার মা, আমার মা আপনার মা। তো বোন রে, আমার অনেক ইচ্ছা ছিল, আমি অনেক বছর বিদেশে ছিলাম, আমার আম্মার একটু হজ করানোর ইচ্ছা ছিল। সামনে তো হজ আসতেছে, আপনি যদি আমার আম্মার একটু হজে নিয়ে যাওয়ানোর ব্যবস্থা করে দিতেন, তাহলে আমার আর কোনো কিছু দাবি ছিল না। কথা শোনার পরে মেয়েটা অবাক হয়ে গেল যে আপনি কোনো টাকা নেবেন? আমি যে না, টাকা না, শুধু আমার আম্মার একটু হজ করার ব্যবস্থা করেন। পরে সে আমাকে টাকা দিল, যেন আপনি পাসপোর্ট করেন আপনার আম্মার জন্য, আর আপনি অমুক তারিখে আসেন, আমরা কিডনি অপারেশন করবো। তা বললাম যে এই কথাটা আমার আম্মারে বললেন না, আমার আম্মারে বললেন আপনি আমার আম্মার হজে নেওয়ার ব্যবস্থা করেন। আমার আম্মা অমুক জায়গায় থাকে, তিনি বলে আপনি আপনার আম্মার আমাদের বাসায় দিয়ে যান, আমরা হজ করাই দিই, মনে হজে আমরা পাঠামো। পরে তারই বিশ্বাস করি বা কেমন করে। পরে ওখানকার আরও কিছু লোকের সাথে কথাবার্তা বললাম, দেখলাম যে না, মহিলা ভালো, আসলে ভালো। এরপরে বিশ্বাস তো মানুষকে করতেই হবে। পরে আমি গ্রামে গেছি, গ্রামে গিয়া আমারে বললাম আম্মা আমি একটা মেয়ের বোন ডাকছি, ওই মেয়ের এই ইন্ডিয়াতে কোম্পানি আছে, আমি ইন্ডিয়াতে যাবো, ওই মেয়ের বাসা তোমার রেখে যাবে, এখানে তুমি থাকবা। আর আম্মা বলে না না না, আমি ওই মেয়ের বাসায় যাবো না। তারপর ওনার সাথে আবার ফোনে কথা হলো যে বোন এমন এমন ঘটনা, আমার আম্মা তো যেতে চাচ্ছে না। তিনি বলে আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি বরিশালে আসবো। পরে তিনি একদিন পরেই বরিশাল আসতে এসে আমার আম্মাকে বলতেছে যে আপনার ছেলেকে আমি একটা চাকরি দিয়েছি ইন্ডিয়াতেও, 1 মাসের জন্য ইন্ডিয়াতে যাবে, ওখানে চাকরি করবে, তা আপনার কোনো ইচ্ছা আছে? আমি বললাম, আমি আম্মুর সামনেই বলতেছি, মানে এটা আমাদের একটা প্ল্যানিং ছিল আর কি ওই মেয়েটার সাথে, মানে আম্মু যাতে বুঝতে না পারে যে আমি কিডনি দিয়ে আমার আম্মুরকে আমি কিডনি বিক্রি করে আম্মুরে হজ করাবো, এটা যাতে ওই আমার মা বুঝতে না পারে। তা আমি ওই মেয়েটারে বলতেছি, আমি আপা আমার আম্মার একটাই ইচ্ছা, আপনি যদি আমার ভাই ডেকে থাকেন তাহলে আমার আম্মার একটু হজে নেওয়ার ব্যবস্থা করেন। আমার আম্মা এই হজে যাইতে চায়, আমি তো আমার আম্মার হজে পাঠাতে তো টাকা নাই। আমার আম্মা সারাদিন টিভির মধ্যে হজ দেখে, পরে বলে তো আপনার মতো আমারও মা। মেয়েটা বলতেছে আপনার মতো আমারও মা, তো ঠিক আছে জান, আমি আমার মার আমি হজে নিয়ে যাবো, এইবারই নিয়ে যাবো। আমার আম্মার সাথে সাথে মেয়েটারে জড়াই ধরে চিৎকার দিয়ে কান্তা দিয়ে, মাগো আমি কাবাঘর দেখবো, মাগো আমি আল্লাহর পবিত্র কাবাঘর স্পর্শ করবো, আমি কাবাঘরে চারপাশে তওয়াব করবো। মেয়েটা বলে হ্যাঁ করবেন আপনি, আমি আপনাকে নিয়ে যাবো। তাই আমার বলে যে নাবিল তুমি তাহলে কালকে চলে যাও এখানে ইন্ডিয়াতে। আমি বললাম হ্যাঁ। আমার মা বলে ইন্ডিয়াতে কই যাবো? আমি বললাম মা উনি আমার একটা চাকরি দিয়েছে, আমি ইন্ডিয়াতে চলে যাবো। ঠিক আছে। মাকে ইন্ডিয়ার কথা বলে আমি তখন আমার কিডনি দেওয়ার জন্য হসপিটালে অপারেশনের জন্য প্রস্তুতি নিলাম, এবং আমার অপারেশন হওয়ার 4 দিন পরে আমার মা তখন হজের জন্য সব কিছু প্রসেস করলো, এবং হজে আমার আম্মা চলে গেল। আমার যখন হজে গেল ভাই,
আমার খুব ইচ্ছা ছিল যে আমার হজের পোশাক পরলে কেমন লাগে আমি একটু দেখবো। পরে তখন আমি অপারেশনের ওইখানে অপারেশন মাত্র হইলো 4-5 দিন মতো হয়েছে, যদিও আমি ইচ্ছাগুলো যাইতে পারতাম, কিন্তু আমার সাথে আমি ফোনে কথা বলি ওই মহিলার মোবাইল দিয়া। আমি তো ইন্ডিয়াতে আসছি, আমাকে বলে যে আম্মা আমি ইন্ডিয়াতে, আমি ওনার কাজে আসছি, এটা তো আমাকে বোঝাচ্ছি। আমার তখন হজে গেল, আমি ওই হজে থাকা অবস্থায় যে মহিলাকে আমি কিডনি দান করছি, সেই বৃদ্ধ মহিলা তার মেয়ের মুখ থেকে এই ঘটনাগুলো শুনছে যে আমি আমার কিডনি বিক্রি করে বা কিডনি দিয়ে আমার মারে হজে পাঠাইছি। মহিলা সুস্থ হওয়ার পরে সর্বপ্রথম বললাম আমি এই ছেলেটাকে দেখব, এমন ছেলে, এমন মায়ের গর্ভে আমি দেখবো, এমন ছেলে কে এই ছেলে, আমি একটু দেখব। এই মহিলা তখন করলো কি, আমাকে তখন নিয়ে গেল ওই মহিলার কাছে, এই মেয়েটা নিয়ে গেল যে আম্মা এই ছেলে। এই বৃদ্ধ মহিলাটা আমাকে জড়াই দিয়ে কেঁদে দিল যে কেমন সন্তান আল্লাহ পেটে দিল, কেমন সন্তান আল্লাহ দুনিয়াতে পাঠালো, যে কিনা তার নিজের কিডনি বিক্রি করে মাকে আল্লাহর কাবা করে পাঠাইছে। এমন সন্তান আল্লাহ 2টা কিডনি কেন দিয়েছে বান্দাকে? 2টা কিডনি তো প্রয়োজন না, একটা কিডনি দিয়ে মানুষ চলতে পারে, কিন্তু আল্লাহর দেওয়া ওই এক্সপায়ার কিডনি দিয়ে তুমি যে কাজ করেছো বাবা, তুমি আজ থেকে আমার সন্তান। আমি বললাম যে আপনি আমার জন্য দোয়া করেন। বলে তুমি কোথাও যাবা না, তুমি আমার সাথে থাকবা, আমার বাড়ি আছে গুলশানে, তুমি আমার বাড়িতে থাকবা। হসপিটাল থেকে তিনি ডিরেক্টলি আমাকে তার বাড়িতে নিয়ে গেল। আমার আম্মা তখনও সৌদি আরবে, বাট আমি ওনাদের সাথে আছি। 2 দিন পরে ওই মেয়েটা আমাকে বলতেছে ভাইয়া আপনার পাসপোর্ট আছে? আমি বললাম জি আছে। বলে আমি আপনাকে কালকে এক জায়গায় নিয়ে যাবো, আপনি আমার সাথে যাবেন। তা কালকে উনি আমাকে নিয়ে যায়, আমি দেখতেছি তিনি আমাকে কানাডা নিয়ে যাওয়ার জন্য প্রসেস করতেছে। তারা কানাডায় থাকে, উনি ওনার হাজব্যান্ড দুজনেই কানাডায় থাকে, এবং যে বৃদ্ধ মহিলা সেও কানাডায় থাকতো। আমাকে বলে আপনার আমার পাসপোর্ট জমা দিয়েছি, আপনি কি আপনার আম্মাকে আমাদের সাথে নিয়ে যাবো কানাডাতে, এবং আমি সব প্রসেস করতেছি। আমি বললাম কী বলেন আপনি, আমি কানাডা? আমি তো আমার জীবনে কোনোদিন টিভির পর্দায় কানাডা দেখি নাই। উনি আমার বলে ভাইয়া কানাডাতে যাবেন, আপনি সব কিছু প্রসেস করেন। কোরবানির ঈদ গেল, ঈদের পরে আমার আম্মা তখন সৌদি আরব থেকে আসছি ডিরেক্টলি ওনাদের গুলশানের বাসায় আসার পরে ওই মহিলা আমার আম্মার সব কিছু ঠিকঠাক করলো, করে ঠিক ওনাদের সাথে আমাকে কানাডাতে নিয়ে গেল। শুধু কানাডাতে নিয়েই যায় নাই, কানাডাতে আমরা যাওয়ার পরে ওনাদের বিশাল বিজনেস ছিল এখানে। ওই মেয়ের হাজব্যান্ডের বিশাল বিজনেস ছিল। তো ওই মহিলার বাড়িটা ছিল গুলশানে। তো গুলশানের মহিলা তার হাজব্যান্ড মানে মেয়ের জামাইকে বলছে, মহিলার মেয়ে একটা আর কি, এবং মেয়ের জামাইকে বলতেছে যে বাবা তোমাকে তো আমি আমার নিজের সন্তানের মতো জানি, এতদিন তো আমার সন্তান ছিল না, বাট এখন তো আমার একটা সন্তান আছে, নাবিল আমার ছেলে, আমি আমার সম্পদের কিছু ভাগ নাবিলকে দিতে চাই। ওই ভদ্রলোক বলতেছে আম্মা অবশ্যই, আমি আপনার সম্পদ চাই না, তো আপনি আমাকে আপনার মেয়েকে দান করেছেন, এতেই আমি খুশি, আমি সম্পদ লাগবে না। বলে না, আমার বাড়িটার অর্ধেক আমার মেয়ে পাবে, অর্ধেক আমার ছেলে পাবে, আমি এটা লিখে দিতে চাই। এই মহিলা কানাডা থেকে আমাকে নিয়ে আবারও দেশে আসছে। বৃদ্ধ মহিলা এসে তার বাড়ির অর্ধেক, গুলশানের তার বাড়ির অর্ধেক আমার নামে লিখে দিছে। আপন ভাই, আমার ওই মামার গ্রামে আমি মসজিদ বানিয়েছি, মাদ্রাসা বানিয়েছি, এবং সবাই আমার গ্রামের সব মানুষকে আমার ডিরেক্টলি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সবাইকে। যে মানুষ বিপদে পড়বে, যখনই বিপদে পড়বে আমাকে ফোন করবে। আমার গ্রামে, আশেপাশের গ্রামে এখন তো রমজান মাস চলতেছে, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, দানের কথা বলা ঠিকই না, শুধু আপনাকে বোঝানোর জন্য এই কথাটা বলি যে প্রতি মাসে কত লক্ষ টাকা যে আমি শুধু আমার গ্রামের মানুষের জন্য ব্যয় করি, আশেপাশের মানুষের জন্য ব্যয় করি, তা বলে শেষ করতে পারবো না। অনেক বিশাল একটা কোম্পানি তাদের কানাডাতে আছে, ওই কোম্পানির আমি খুব বড় একটা পর্যায়ে আছি, কোম্পানি দেখাশোনা আমিই করি। গুলশানের ওই বাড়ি থেকে প্রায় অনেক লক্ষ টাকা, যে টাকার বর্ণনা আমি দিতে পারবো না, এত লক্ষ টাকা আমি ভাড়া পাই মাসে। আমার মাকে এরপরও 2বার আমি হজে পাঠিয়েছি। এই মহিলা মানে যে আমাকে সন্তান রেখেছে সে এবং আমার মা দুজনেই হজে গেছে, এবং সাথে ওনার মেয়েও গেছে, অনেকবার গেছে। আমিও আল্লাহর রহমতে হজ করে আসছি। আপন ভাই, আল্লাহর কাছে সুইচতে দিয়ে মাঝে মাঝে হাত তুলে চিন্তা করি, আমরা যারা বলি আল্লাহ নাই, আল্লাহ কি দেখে না? আল্লাহ সব দেখে ভাই, আল্লাহ সব দেখে। আমি আজ আপনাকে লাস্টে একটা কথা বলে যাই, পৃথিবীর বাদশা, পৃথিবীর শ্রেষ্ঠ মানব, আল্লাহর পরে যা স্থান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ একটা খাজুর খাওয়াইও কিন্তু সারা দিন পার করাইছে।
রাসূলের মতো অভাবে পৃথিবীতে অন্য কোনো মানুষ ছিল না। আল্লাহ যাকে সবচেয়ে বেশি পছন্দ করে আল্লাহ তাকেই সবচেয়ে বেশি অভাবে রেখেছিল। এরপরেও ওই রাসূল আল্লাহর নাম মুখ থেকে সরায় নেই। কিন্তু আমরা একটু আঘাত পেলেই বলি আল্লাহ কি দেখে না, আল্লাহর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলি। আপন ভাই, আপনার মাধ্যমে আপনি বেশ কিছুদিন আগে একটা গল্প বলেছেন একটা মহিলার, আমি মহিলাকে অনেকগুলো টাকা দিয়েছি। যদি আপনার মাধ্যমে কাউকে সাহায্য সহযোগিতা করতে পারি, আপনি বললে আমি হেল্প করব। যদি কাউকে রিয়েলভাবে কারো টাকা পয়সার প্রয়োজন হয় যাতে আমার সাথে যোগাযোগ করে। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আবার সর্বশেষ ইচ্ছা আপনার কাছে, আমার মা এবং শাশুড়ি, আমার মা এবং আমার বোনের মা, আমার তো 2টা মা, আমার এই 2টা মারই খুব ইচ্ছা যে আপনার সাথে একটু কথা বলা। তো আপনি যদি একটু মেহরবানি করে ফোন করেন হোয়াটসঅ্যাপ নাম্বারে, তারা আপনার সাথে একটু কথা বলবে। আর বিশেষ করে আমি যাকে মা ডেকেছি, যিনি আমাকে সন্তান ডেকেছে, তিনি তো আপনার প্রচুর লেভেলের ভক্ত। আপন ভাই, অনেক দোয়া ভালোবাসা আপনার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। রমজানের শেষের দিকে এত ভালো একটা গল্প পাওয়ার পরে বুকটা আমার ভরে গেল। নাবিল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ যে আমাকে এত সুন্দর একটা গল্প লিখে পাঠানোর জন্য। এখানে একটা বিষয় আমার বলতে ভুলেই গেছি, লাস্টের দিকে আসলে এটা ছিল, বলা হয়নি। সেটা হচ্ছে নাবিল ভাই ওইখানে বিয়ে করে, কানাডাতে এক বাঙালি পরিবারে বিয়ে করে এবং তার 2টা কন্যা সন্তান আছে, তারা ওইখানে থাকে। তার ওখানকার শাশুড়িও তার সাথেই থাকে, নাবিল ভাই সাথেই থাকে। তো তারা সবাই একই বিল্ডিংয়ে থাকে, একই জায়গায় থাকে। নাবিল ভাই লাস্টের কথাটা আমার কাছে অবাক লেগেছে যে আল্লাহ তাআলা রাসূলকেও একটা খাজুর খাইয়ে দিন পার করেছে। রাসূলও খুব অভাবে ছিল, খুবই অভাবে রেখেছে, এতটাই অভাব বলার মতো না। তো আল্লাহ চাইলে তো রাসূলকে কিনা করতে পারতো, কিনা দিতে পারতো, কিন্তু রাসূলকে আল্লাহ অভাবে রেখে পৃথিবী সম্বন্ধে বুঝিয়েছে। সুতরাং আমরা যারা একটুখানি কষ্ট পাই, গ্রামের মানুষরাই মাঝে মাঝে একটা কথা বলে যে শরীরে ব্যথা পেলে নাকি মানুষ খোদাকেও গালি দেয়। গ্রামের মানুষের মুখে কথাটা শুনতে পাই। তো দেখেন, আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। আপনার যতই কষ্ট আসুক, যতই দুঃখ আসুক, আপনি জাস্ট মনে মনে এই জিনিসটা চিন্তা করবেন যে আমার পাশে কেউ নাই, আল্লাহ আছে। আমার পাশে কেউ নাই, আল্লাহ আছে, দ্যাটস ইট। আর আল্লাহ যদি আপনার সাথেই থাকে তো দুনিয়াটা, আপনি দুনিয়ার বাদশা। কেন বিলিভ মি যে আমি কোনো মসজিদের ইমাম সাহেবকে দেখি নাই মারাত্মক কোনো রোগে ভুগতে। বিশ্বাস করবেন, কোনো মসজিদের ইমামকে আমি দেখি নাই সে না খায়া থাকতে। 5 ওয়াক্ত নামাজ পড়া দিনদার একজন ব্যক্তিকে আমি দেখি নাই অভাবে পড়তে। একজন ইমাম সাহেব কোটিপতির চেয়েও আরও ভালো থাকে। তার খাওয়ার অভাব হয় না, তার টাকার অভাব হয় না, তার সম্মানের অভাব হয় না। অবাক হয়ে যে আমার মসজিদের ইমামের বেতন 6,000 টাকা, কিন্তু ওনাকে দেখলে মনে হয় যেন 6 কোটি টাকার মালিক উনি। এমনভাবে বাদশার মতো রাস্তায় চলাফেরা করে। বিশ্বাস রাখুন আল্লাহর উপরে, যে বিশ্বাসটা ভাঙেন না। লাথি খান, আঘাত পান, শুয়ে যান, ব্যথা পান, বলেন আল্লাহ আমাকে দিচ্ছে, আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে। জাস্ট পরীক্ষা মাত্র, আর কিছুই না। আমি আজকে আপনাদের সামনে, আমি কোটিপতি না, আমি অনেক বেশি টাকার মালিক না, আল্লাহকে অনেক বেশি টাকা যাই দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে 2টো কথা বলার মতো সুযোগ হয়েছে। লাখো মানুষ আমার কথা শুনছেন। আপনি বিশ্বাস করুন, আমি একদিন 2,000 টাকা বেতনের মাসে চাকরি করছি। আমি রাস্তার পাশে ব্যাগ বিক্রি করেছি, আমি রাস্তার পাশে ঘুমিয়েছি, প্রবাসে গিয়ে আমি গাড়ি পরিষ্কার করেছি, বাথরুম পরিষ্কার করেছি, মানুষের কাজ করেছি, দিনের কাজ করেছি। আমি যেসব কাজ করেছি আমি বললে আপনি বিশ্বাস করবেন না। আমি রাস্তার পাশে এরকম বালতিতে পানি ভরে মানুষের গাড়ি পরিষ্কার করেছি, মানুষের বাথরুম পরিষ্কার করেছি। এত কষ্ট করেছি যেটার বর্ণনা দিয়ে আপনাকে শেষ করতে পারবো না। আজ আপনারা আমাকে শুনছেন, আমার কথা ফলো করছেন, কানাডা থেকে, আমেরিকা থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে আমার গল্প শুনছেন, খুব ভালো লাগে। আল্লাহ চাইলে সব পারে। বিশ্বাসটা তার উপরে রাখুন, দেখবেন ঠিকই তিনি আপনাকে একদিন সব কিছু থেকে মুক্ত করে একদিন এক স্বর্ণালী সকালের সম্মুখীন করবে, যেমনটি করেছে নাবিল হোসেনের জীবনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মধ্যে এখানেই বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। তবে হ্যাঁ, যারা শহরে আছেন, গ্রামে যাচ্ছেন, অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এবং গ্রামে এখন সম্ভবত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির অবস্থা। আর সবাই গ্রামে যাওয়ার সময় চেষ্টা করবেন যে একটা
চার্জার ফ্যান কিনে নিয়ে যাওয়ার জন্য, কারণ গ্রামে অনেক বেশি ইলেকট্রিসিটির প্রবলেম, কারেন্ট থাকেই না বললেই চলে। এজন্য আপনারা হয়তো কষ্ট পাবেন, এই জন্য একটা ফ্যান কিনে সাথে করে নিয়ে যাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।